হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আজকের লাইভ ক্লাসটি এই মুহূর্ত থেকে শুরু হয়ে যাচ্ছে। আর আজকের লাইভ ক্লাসটিতে টপিক হচ্ছে নগ্নবীজি ও আবৃতবীজি উদ্ভিদ। তার মানে আমাদের ফার্স্ট পেপারের 7 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে নগ্নবীজি ও আবৃতবীজি, সেই চ্যাপ্টারটির উপর আজকে ক্লাসটি নেওয়া হবে। এবং দেখো, প্রথমেই আমি একটি গাছের ছবি এঁকে রেখেছি। এই গাছটি হচ্ছে একটি নগ্নবীজি উদ্ভিদ। এখন নগ্নবীজি উদ্ভিদের বৈশিষ্ট্যতে যাওয়ার আগে প্রথমেই বলি যে নগ্নবীজি উদ্ভিদ জিনিসটা আসলে কি। নগ্নবীজি উদ্ভিদ জিনিসটা হচ্ছে যে সকল উদ্ভিদের আমরা যে বীজ দেখতে পাবো, সেই বীজটার চারপাশে কোনো রসালো ফল থাকবে না। আমরা যেমন যখন একটা আম খাচ্ছি, যখন লিচু খাচ্ছি বা কাঁঠাল খাচ্ছি, তখন দেখা যাচ্ছে আমাদের সেই ফলটার একটা অংশের ভেতরে গিয়ে আমরা বীজের অংশটা দেখতে পাই, একটা রসালো অংশের পরে ভেতরে গিয়ে বীজটা দেখতে পাই। কিন্তু আমরা এই নগ্নবীজের ক্ষেত্রে কোনো রসালো অংশ কিন্তু দেখতে পাবো না, কোনো ফলের অংশ দেখতে পাবো না। তো আমি দেখছি অনেকেই জয়েন করেছো, যেমন আমি দেখতে পাচ্ছি হচ্ছে সিলেট থেকে আব্দুল আজিজ রয়েছে, কণা রয়েছে, এরপরে আরো একজন রয়েছে নোয়াখালী থেকে খালিদ হাসান তুহিন রয়েছে, উম্মে তাসমিয়া সানজু রয়েছে, ও এর আগে আমাদের সবগুলো ক্লাস করেছে, এমডি ইসমাইল খান রয়েছে, এরপর রয়েছে দীপু দাস, দীপ দত্ত রয়েছে, এর আগে ক্লাসও করেছে, ওর নামটাও আমার মনে আছে। নাদিয়াতুল ইসলাম লিজা রয়েছে ময়মনসিংহ থেকে, এরপর ব্রাহ্মণবাড়িয়া থেকে রয়েছে অনন্ত, কুমিল্লা থেকে রয়েছে কণা, তারপর মোহাম্মদ তানভীর হোসেন রয়েছে, ইব্রাহিম আবির রয়েছে। অনেকেই মাত্র জয়েন করছে আমি দেখতে পাচ্ছি। এসডি লোটাস রয়েছে, সিয়ামুল ইসলাম রয়েছে, এর আগের ক্লাসগুলো ওরা করেছিল। এরপর রয়েছে এমডি ইসমাইল খান, এর আগের সবগুলো ক্লাসই সম্ভবত করেছে। আচ্ছা, অনেককে আমি দেখতে পাচ্ছি কমেন্ট করছো, তো তোমরা কারা কারা জয়েন করছো আমাকে কমেন্ট করে জানিয়ে দিতে পারো। সেই সাথে আমি নগ্নবীজি উদ্ভিদের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো বলতে থাকি। তো নগ্নবীজি উদ্ভিদের প্রথম বৈশিষ্ট্যই আমি বলে ফেলেছি, সেটা হচ্ছে তাদের কোনো ফল থাকবে না। তার মানে সরাসরি আমি বীজটা পাবো, সরাসরি বীজটাকে গাছের কোনো একটা অংশে আমি পাবো। এখন এই গাছটা দেখে আমার কি কি বৈশিষ্ট্য আছে বলে মনে হয়? এই যে গাছটা দেখতে পাচ্ছি, এই গাছে আমি যদি কাণ্ডটার কথা চিন্তা করি, বডিটা দেখে মনে হচ্ছে যে বডিটা বেশ বড় এবং গোলাকার। তার মানে এত বড় একটা গাছ হওয়ার জন্য অবশ্যই সেটাকে কি হতে হবে? বহু বর্ষজীবী হতে হবে। তার মানে নগ্নবীজি উদ্ভিদগুলো অবশ্যই বহু বর্ষজীবী। এবং দেখো, এখানে আমি যে গাছটা এঁকেছি, এই গাছটার কিন্তু কোনো শাখা প্রশাখা নেই, তার মানে এদের বডিটায় কোনো শাখা প্রশাখা থাকবে না। আর দেখো, কয়েকটা আমি দাগ দিয়ে রেখেছি, এবং এই দাগটার মানে হচ্ছে এদের যে বডিটা, সেই কাণ্ডটা অমসৃণ হবে। কেন? কারণ হচ্ছে এদের যে পাতার অংশটা, সেই পাতার অংশটার যে গোড়াটা হচ্ছে শক্ত। আমরা নারকেল গাছের পাতা দেখেছি, পাতাগুলোর মধ্যে কি হয়, গোড়াটা হয় হচ্ছে এরকম মোটা ধরনের এবং সামনের অংশটা চিকন ধরনের হয়, এবং তারপরে দুই পাশ দিয়ে পাতা থাকে। এই যে মোটা অংশটা, এই অংশগুলো প্রথমে যখন গাছটা ছোট তখন এই জায়গাগুলোতে ছিল, আস্তে আস্তে যখন গাছটা লম্বা হচ্ছে নিচের পাতাগুলো ঝরে গিয়েছে। সো এই যে অংশটা, এই অংশটা এই বডিটাতে লেগে আছে, এই জন্য পুরো গাছটা অমসৃণ ধরনের হবে, গাছের বডিটা মসৃণ হবে না। এরপরে আসি গাছের এই যে পাতা যেগুলো দেখতে পাচ্ছি, পাতাটা কোথায় দেখো, একদম মাথায় চূড়ায়। তার মানে পাতা পুরো বডি জুড়ে নেই, পাতা একদম চূড়ায় উপরে রয়েছে, এবং এটা মুকুটের মতো সজ্জিত অবস্থায় আছে, মুকুটের মতো সাজানো। মাথার উপরে যেমন মুকুট থাকে, পাতাটাও থাকবে হচ্ছে এই গাছটার কাণ্ডের ঠিক মাথায়। তার মানে পাতাগুলো এখানে আছে। আচ্ছা, এখন দেখো পাতার বৈশিষ্ট্যটা কি। পাতার মধ্যে যদি তাকাও, পাতাটা দেখো, এই একটা পাতা, এই যে মধ্যশিরাটার দুপাশ থেকে আবার পাতা যাচ্ছে। এই যে পুরো জিনিসটা, এটা হচ্ছে একটা আস্ত পাতা, এটা হচ্ছে পুরো পাতা। আর এই জিনিসটা হচ্ছে আমাদের পত্র, পত্রক মেইনলি। পত্র ফলকটা অনেকগুলা খণ্ডে বিভক্ত। পুরো একটা আস্ত পাতা হওয়ার কথা ছিল, কিন্তু সেটা না হয়ে পাতার এরকম খণ্ড খণ্ড অংশ, চিকন চিকন অংশ তৈরি হয়ে গিয়েছে। এটা কেন হয়, কারণটাতে যদি আমি আসি, নর্মালি আমি যদি একটা পাতা দেখি, সেই পাতাটা হচ্ছে মনে করো এরকম, এটার যেই শিরার থেকে যে আরো পাশে যে শাখাটা যাচ্ছে, শাখা শিরা, এই অংশগুলাতে যখন দেখা যাবে যে তাদের এই যে মার্জিন যেটা আছে, এই যে কিনারাটা যেটা রয়েছে, সেটা যদি ভেতরে ঢুকে গিয়ে এই মধ্যশিরা পর্যন্ত প্রবেশ করে ফেলে, মধ্যশিরা পর্যন্ত যদি এসে যায়, তখন প্রত্যেকটা খণ্ড, এই একটা খণ্ড, এই একটা খণ্ড, এরকম খণ্ড খণ্ড ভাবে আস্ত পাতাটা আলাদা হয়ে যায়, এবং তখন সেটাকে আমরা বলি হচ্ছে যৌগিক পত্র। এবং
এই উদ্ভিদটার ক্ষেত্রে, এই নগ্নবীজী উদ্ভিদটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে যৌগিক পত্র। এই নগ্নবীজী উদ্ভিদগুলোর আর কি বৈশিষ্ট্য? এর আগে বলেছি ফল থাকবে না, তার মানে ফল যেহেতু নেই, ফলটা আসলে কখন তৈরি হয়? যখন গর্ভাশয়টা ম্যাচিউরড হবে। তার মানে হচ্ছে তার আসলে গর্ভাশয়টাও নেই। আর গর্ভাশয়টা কোথায় থাকে? ফুলের মধ্যে থাকে। তার মানে এই উদ্ভিদটার আসলে ফুলও নাই, তার মানে ওর ফুল নাই, গর্ভাশয় নাই, এজন্য তার ফল নাই। তাহলে তার নিশ্চয়ই ডিম্বক অংশটা আছে, যেহেতু তার বীজ রয়েছে। ডিম্বকটা কোথায় থাকে সেটাতে আমরা একটু পরে আসবো। তাহলে আমরা কাণ্ড নিয়ে কথা বললাম, পাতা নিয়ে কথা বললাম, এখন আসি এর মূলটা কিরকম হয়। আমরা যেই উদ্ভিদটা নিয়ে স্পেসিফিক্যালি আলোচনা করব, যেই উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো আমরা মেইনলি মনে রাখবো, সেই উদ্ভিদটা হচ্ছে সাইকাস উদ্ভিদ। এবং এই সাইকাস উদ্ভিদের স্পেশাল বৈশিষ্ট্য তার মূলের মধ্যে রয়েছে। এই মূলটা কিরকম? মূলটা নর্মালি প্রধান মূল, নর্মালি আমরা কিরকম দেখি, একটা লম্বা অংশ থাকবে, তার চারপাশ থেকে শাখা মূল বের হবে। কিন্তু যদি আমার এই প্রধান মূলটা কখনো নষ্ট হয়ে যায়, তখন কি হয়? তখন এই চারপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে মূল তৈরি হতে থাকে। এখন দেখো, সাইকাসের ক্ষেত্রে যেই মূলটা রয়েছে সেটাকে আমরা বলি হচ্ছে অস্থানিক মূল। এখন অস্থানিক মূল জিনিসটা আসলে কি? এইটা হচ্ছে আমাদের গাছের ক্ষেত্রে এই নিচের জায়গা থেকে মূল তৈরি হওয়ার কথা ছিল। যখনই এই সাইকাস উদ্ভিদটার ভ্রূণমূল তৈরি হয়েছে, যখন ভ্রূণমূলটা নিচের দিকে যাচ্ছে, এই ভ্রূণমূলটা নষ্ট হয়ে গেল, তখন দেখা যাচ্ছে যে গাছটার এই অংশ ছাড়াও, মনে করো এই জায়গা থেকে, এই জায়গা থেকেও মূলের মতো অংশ বের হচ্ছে, মূল তৈরি হচ্ছে। তার মানে মূলটা তার যে নির্দিষ্ট জায়গা ছিল, সেই নির্দিষ্ট জায়গা ছেড়ে কি করছে? অন্য একটা জায়গা থেকেও তৈরি হচ্ছে, এই উপরের অংশ থেকেও তৈরি হচ্ছে। এই জন্য এটাকে আমরা বলছি অস্থানিক মূল। এবং এই মূলটা একসাথে দেখলে তখন কি হবে? দেখা যাবে গুচ্ছাকারে মূলটা অবস্থান করছে, যেহেতু প্রধান যে ভ্রূণমূলটা ছিল সেটা নষ্ট হয়ে গেল। এ কারণে তার প্রধান কোনো মূল তৈরি হতে পারেনি, গুচ্ছ আকারে মূলটা তৈরি হয়ে আছে। এখন দেখো, এই যে অস্থানিক মূলটা, এই মূলটার ভেতরে কিছু সায়ানোব্যাকটেরিয়া বাস করবে। সায়ানোব্যাকটেরিয়া এখানে বাসা বাঁধবে। এখন ব্যাকটেরিয়া যখন বাসা বাঁধে, ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য কি? সে খাবার গ্রহণ করবে। তার মানে মূলের যে কোষ আছে, সেই কোষ থেকে হচ্ছে সে খাবার নিয়ে নিচ্ছে, এবং খাবার নেওয়ার পরে কি করছে? কোষ বিভাজন করছে। তার মানে ব্যাকটেরিয়ার সংখ্যা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। এখন দেখো, আমি যদি এই যে ব্যাকটেরিয়াগুলো অ্যাটাক করে, তার মধ্যে ব্যাকটেরিয়া আছে হচ্ছে নস্টক অ্যানাবেনা। মনে করো নস্টক এটা এই মূলটাকে অ্যাটাক করলো, এই মূলের ভেতরে ঢুকে গেল, তখন কি হবে? আমি যদি মূলটাকে কাটি, প্রস্থচ্ছেদ করি, মনে করো এটা হচ্ছে মূলের একটা অংশ, কি এই অংশ দিয়ে আমি কেটে ফেললাম, কাটলে দেখা যাবে নর্মালি মূল থাকার কথা ছিল হচ্ছে এই রকম ধরনের, এটা থাকার কথা মূল। কিন্তু ব্যাকটেরিয়াটা যখন এসে পড়েছে, ব্যাকটেরিয়াটা অবস্থান করছে হচ্ছে এই মাঝখানের জায়গাটাতে, এই অংশটাতে। এই অংশটা কি? এই অংশটা হচ্ছে মধ্য কর্টেক্স। আমাদের মূলের মধ্যে যে কর্টেক্স থাকে তার মাঝামাঝি জায়গাটা। এই মধ্য কর্টেক্সে যখনই ব্যাকটেরিয়া বংশ বৃদ্ধি করতে থাকবে, বা এই সায়ানোব্যাকটেরিয়া গুলো বংশ বিস্তার করতে থাকবে, সংখ্যায় বাড়তে থাকবে, তখন এসে কিছু জায়গা দখল করবে না? এর ফলে এই যে পোর্শনটা আছে, এটা আস্তে আস্তে ফুলে উঠতে থাকবে, যাতে করে ভেতরের ব্যাকটেরিয়া গুলা জায়গা পায়। তার মানে এই জায়গা দিয়ে সে বেড়ে যাচ্ছে। এখানে যদি সংখ্যা বৃদ্ধি করে, তাহলে এই দিক দিয়েও জায়গাটা ফুলে উঠবে। তখন কি হবে? তখন আমি যদি পুরো মূলটাকে দেখি, আমার মূল থাকার কথা ছিল হচ্ছে এরকম চিকন হয়ে, কিন্তু ভেতরে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এটা জায়গা গ্রহণ করে ফেলার ফলে, জায়গা দখল করার ফলে আমার এই জায়গাগুলো এরকম ফুলে যেতে থাকবে। যখন এই জায়গাগুলো ফুলে যাবে, তখন এটা একসাথে জড়ো হয়ে যাবে, প্রত্যেকটা মূল একসাথে পেঁচিয়ে যেতে থাকবে। কিছু কিছু জায়গা ফুলে থাকবে, কিছু জায়গা চিকন হয়ে থাকবে, একসাথে জড়ো মানে জমাট বেঁধে যাবে জিনিসগুলো। এখন দেখো, যখন এইগুলো একসাথে হয়ে যায়, তখন এটাকে দেখতে মনে হয় হচ্ছে প্রবালের মতো। প্রবাল জিনিসটা আমরা যারা অনেকে ছবিতে দেখেছি, বা আমরা যখন সমুদ্র সৈকতে বেড়াতে গিয়েছি, কক্সবাজারে গিয়েছি, সেন্ট মার্টিনে গিয়েছি, তখন কিন্তু আমরা প্রবাল দেখেছি। এবং প্রবালগুলোর ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু এই শেপটা দেখি, যে মাথাটা একটু আঁকা বাঁকা, বডিটা একটু আঁকা বাঁকা, এরকম ধরনের কিন্তু আমরা প্রবাল দেখতে পাই, তাই না? তো এই যে প্রবালটা, এই প্রবালের গঠনের সাথে তখন এই মূলের গঠনের মিল দেখা যায়।
এই জন্য এই মূলটাকে বলা হয় হচ্ছে কোরালয়েড মূল। তাহলে এটার নাম কি? কোরালয়েড মূল। এবং আমি যে এতক্ষণ ধরে ব্যাখ্যা করলাম জিনিসটাকে, এটার পেছনে কারণ কি? কারণ হচ্ছে এই জিনিসটা প্রশ্নে অনেক বেশি এসে থাকে যে সাইকাস উদ্ভিদে আমরা কোরালয়েড মূল দেখতে পাই, এবং কোরালয়েড মূলটা কিভাবে তৈরি হয় বা কোরালয়েড মূল কি, এই প্রশ্নটার উত্তর হচ্ছে আমি এতক্ষণ যে ব্যাখ্যাগুলো করেছি সেই ব্যাখ্যাটা। এবং এখানে যে মধ্য কর্টেক্সের মধ্যে আমাদের যে ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া গুলো বাস করছে, সেই অংশটাকে কিন্তু অনেক সময় ওখানে শৈবাল জন্মাতে পারে, শৈবাল কিন্তু ওখানে আশ্রয় নিতে পারে, তো ওটাকে শৈবাল স্তরও বলা হয়ে থাকে। আচ্ছা, এখন আসি হচ্ছে কাণ্ড নিয়ে বললাম, মূল নিয়ে বললাম, পাতা নিয়ে কিছু বললাম। এখন আমরা যদি বইটাকে একটু ভালো করে পড়ি আরো কিছু বৈশিষ্ট্য পাবো। যেমন হচ্ছে এদের ক্ষেত্রে আমরা পাতার মধ্যে ভাস্কুলার টিস্যুগুলা ভালোভাবে দেখতে পাই না। তাহলে পাতার মধ্যে আসলে কিভাবে তারা তাদের যে পানি, তারপরে যা যা প্রয়োজন সেই জিনিসগুলা, খনিজ লবণগুলা কিভাবে আদান প্রদান করে? মেইনলি তাদের যে মধ্যশিরাটা রয়েছে, সেই মধ্যশিরাটার মাঝখানে ভাস্কুলার বান্ডেলের কিছু কিছু অংশ, যেমন জাইলেম ফ্লোয়েমের 4টা অংশ আমরা পাবো না, 3টা অংশ পাবো। এই কিছু কিছু অংশ মধ্যশিরাতে পাবো। এটা যদি পাতা হয় এবং মাঝখানে এটা হচ্ছে মধ্যশিরা, আমি যদি এটাকে কেটে ফেলি তাহলে আমি দেখতে পাবো হচ্ছে জিনিসটা অনেকটা এই রকমের। এই মাঝে হচ্ছে আমার মধ্যশিরা, এইখানে আমি কিছু ভাস্কুলার বান্ডেল পাবো। কিন্তু এই যে পত্রকগুলো রয়েছে, এই যে খণ্ড অংশটা রয়েছে, এটার ভেতরে ভাস্কুলার বান্ডেল গুলো যাবে না। তখন কি হবে? এখানে পাতার মধ্যে, এই অংশটার মধ্যে পানি এবং খনিজ লবণ দেওয়ার জন্য কোষগুলো, কিছু কোষ পাশাপাশি বসে এরকম একটা লম্বা লাইনের মতো অংশ তৈরি করবে। এই যে জিনিসটা তৈরি করলো, এইটাকে বলে হচ্ছে ট্রান্সফিউশন টিস্যু। তার মানে হচ্ছে ট্রান্সফিউশন টিস্যুটা আমরা কখন দেখছি? যখন তার পাতার মধ্যে এই অংশের মধ্যে, বাইরের দিকের অংশটায় যখন পাতার কোষগুলো বিন্যস্ত হয়েছে, তখন সেখানে জাইলেম ফ্লোয়েমের মধ্যে কোনো সংযোগ নেই, জাইলেম ফ্লোয়েমের অংশই এখানে নেই, শুধুমাত্র মাঝখানে রয়েছে, মধ্যশিরাটাতে রয়েছে, এবং সেখান থেকে পানি, খনিজ লবণ বা খাদ্য, পুষ্টি এগুলো যাওয়ার জন্য সে ট্রান্সফিউশন টিস্যুটাকে ইউজ করছে। আচ্ছা, আমি যদি এখন একটু কমেন্ট সেকশনে যাই, আচ্ছা অনেকেই দেখছি কমেন্ট করে ফেলেছো, কারো যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্নটা আমাকে জানিয়ে দিতে পারো। আচ্ছা, রেহান আজিম রয়েছে, এরপর এআর আনিকা রুকাইয়া রয়েছে, তারপর ইমতে রায়ান রয়েছে, একজন বলেছে আপু শ্বাস কি? আচ্ছা, শ্বাস কি সেটাতে আসবো। সিয়ামুল ইসলাম রয়েছে, ইতনি জোয়া রয়েছে। আচ্ছা, অনেকেই মাত্র জয়েন করছো। তোমরা যারা জয়েন করছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিতে পারো। আচ্ছা, এরপরে দেখি এই সাইকাস উদ্ভিদের আর কি কি বৈশিষ্ট্য থাকবে। এই যে পাতাটা ট্রান্সফিউশন টিস্যুটা বললাম, এই পাতাটার যে বৈশিষ্ট্য, পাতাটা যখন কচি অবস্থায় থাকে, যখন মাত্র পাতাটা জন্মেছে, তখন পাতাটা থাকবে হচ্ছে প্যাঁচানো অবস্থায়। জিনিসটা থাকবে হচ্ছে এরকম ভাবে, এইরকম ভাবে প্যাঁচানো থাকার কারণে এটাকে বলা হয় হচ্ছে ফার্ন উদ্ভিদের সাথে মিল আছে। কারণ ফার্ন উদ্ভিদের ক্ষেত্রেও যখন পাতাটা কচি অবস্থায় থাকে তখন এরকম প্যাঁচানো থাকে। এই প্যাঁচানোটা আসলে কিরকম? এই যে দেখো, এই পুরো অংশটা আসলে প্যাঁচানো, আর এই যে পাশ থেকে যেই পত্রগুলো দেখতে পাচ্ছি, এই অংশগুলো হচ্ছে এইখানে আছে, ছোট অবস্থায় আছে। যখন এটা ম্যাচিউর হবে তখন এই প্যাচটা খুলে যাবে, খুলে গিয়ে এরকম একটা সম্পূর্ণ পাতাসে তৈরি করবে, একটা যৌগিক পাতাসে তৈরি করবে। আচ্ছা, এখন এই পাতার মধ্যে আমরা একটা অংশ দেখতে পাবো সবুজ, আর একটা অংশ দেখতে পাবো হচ্ছে বাদামি রঙের। এখন সবুজ কোনটা, বাদামি কোনটা? যেই অংশটা দিয়ে পাতাটা উদ্ভিদের কাণ্ডের মধ্যে আটকানো আছে সেই জায়গাটায় দেখবো বাদামি, মানে হচ্ছে এই যে অংশটা গোড়ার দিকের অংশটা, এই জায়গাটাতে আমরা বাদামি একটা স্তর দেখতে পাবো, সেটা হচ্ছে বাদামি স্বল্পপত্র। আর পরের যে অংশটা এই যে ঝুলে থাকতে দেখছি, এই পুরোটাই হবে হচ্ছে সবুজ রঙের। তার মানে আমরা পাতার মধ্যে দুটো কালার দেখতে পাচ্ছি, একটা পাচ্ছি হচ্ছে বাদামি রঙের স্বল্পপত্র, যেই অংশটা তার কাণ্ডের সাথে আটকে আছে, আরেকটা দেখতে পাচ্ছি তার সবুজ রঙের অংশটা, এবং সবুজ হওয়ার কারণে অবশ্যই এটা কি শালক সংশ্লেষণকারী। এখন এই সাইকাস উদ্ভিদটা যেহেতু নগ্নবীজী, তার মানে হচ্ছে এর নিশ্চয়ই কিছু
আদি বৈশিষ্ট্য থাকবে, মানে পুরোপুরিভাবে উন্নত ধরনের উদ্ভিদে সে এখনো পরিণত হয়নি। এখন দেখো এই উন্নত না হওয়ার কারণে তার কিছু বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে আর্কিগোনিয়া। আর্কিগোনিয়া আর্কিগোনিয়া জিনিসটা কি, যেখানে আমরা দেখতে পাবো একটা ফ্লাস্কের মতো অংশ বা নাশপাতি আকৃতিও বলা হয়ে থাকে, এরকম একটা অংশ থাকবে। এই অংশের ভেতরে ডিম্বাণু থাকবে এবং এই রাস্তাটা দিয়ে, এই যে লম্বা একটা রাস্তা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে গ্রীবা। এই গ্রীবার অংশটা দিয়ে বা নেক অংশটা দিয়ে শুক্রাণু প্রবেশ করবে এবং তারপরে এই অংশটার ভেতরে জাইগোট তৈরি হবে। এখানে ডিফারেন্ট ভাব করে কোনো আলাদা ভ্রূণথলি তৈরি হবে না। আমরা যেমন উদ্ভিদ প্রজননের ক্ষেত্রে দেখেছিলাম যে উন্নত উদ্ভিদগুলোতে একটা ভ্রূণথলি তৈরি হয়, সেখানে তার ভেতরে 8টা কোষ থাকে, 8টা নিউক্লিয়াস থাকে, আলাদা করে ডিম্বাণু যন্ত্র থাকে। সেই ধরনের কোনো কিছুই আমরা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে পাবো না। উল্টো পাবো কি, এরকম একটা আর্কিগোনিয়া, একটা নাশপাতি আকৃতি বা ফ্লাস্ক আকৃতির একটা শেপ, যেটার ভেতরে ডিম্বাণুটা অবস্থান করবে। তো আশা করি আর্কিগোনিয়া কি সেটা বুঝতে পারছো। এবং এই যে সাইকাসটা, আর্কিগোনিয়ার কথা তো বললাম, ডিম্বাণু একটা অংশের ভেতরে আছে, তার মানে ডিম্বাণুটা নিশ্চল। তাহলে তার শুক্রাণুটা কিরকম, তার শুক্রাণুটা হবে হচ্ছে ফ্লাজেলা বিশিষ্ট। আচ্ছা, এখন আসি হচ্ছে যে এই নগ্নবীজী উদ্ভিদের, এই যে সাইকাস উদ্ভিদ নিয়ে কথা বলছি, এই সাইকাস উদ্ভিদ কিভাবে বংশ বিস্তার করতে পারে। সাইকাস উদ্ভিদের বংশ বিস্তারের ক্ষেত্রে সবচেয়ে ভালো উপায় হচ্ছে, তুমি যদি একটা সাইকাস উদ্ভিদ আছে তোমার বাগানে, মনে করো তুমি আরো কয়েকটা লাগাতে চাচ্ছ, সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই গাছের নিচ দিয়ে আরেকটা ছোট সাইকাস উদ্ভিদ জন্মায়, একটা মুকুল বলে এটাকে, ছোট একটা চারা জন্মায় নিচ দিয়ে। এইটাকে তুমি যদি কেটে নিয়ে লাগিয়ে দাও, তাহলে নতুন করে এই উদ্ভিদটি আস্তে আস্তে বড় হতে থাকবে। এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। এখন দেখো, এটা তো গেল অঙ্গজ প্রজনন। নিশ্চয়ই এটার মধ্যে যেহেতু আর্কিগোনিয়া আছে, ডিম্বাণু আছে, শুক্রাণু আছে, তার মানে যৌন প্রজননও হবে। এখন যৌন প্রজননটা হওয়ার জন্য তার পুং স্ট্রোবিলাস এবং স্ত্রী স্ট্রোবিলাস তৈরি করা লাগে। এখন স্ত্রী স্ট্রোবিলাস, পুং স্ট্রোবিলাস জিনিসগুলো আসলে কি? এই জিনিসটা হচ্ছে সাইকাস উদ্ভিদের একটা গাছ থাকে হচ্ছে স্ত্রী উদ্ভিদ, আরটা থাকে হচ্ছে পুরুষ উদ্ভিদ। স্ত্রী উদ্ভিদ আর পুরুষ উদ্ভিদে আলাদা আলাদা করে একটা নির্দিষ্ট অংশ থাকে, যেটার ভেতরে তার ডিম্বাণু এবং শুক্রাণু তৈরি হবে। তার যেহেতু কোনো ফুল নেই, এই জন্য তার একটা আলাদা অংশ তৈরি করতে হয়। অংশটা কোথায় তৈরি হবে? তৈরি হবে হচ্ছে এই মাথায়, এই জায়গাটাতে। এখন দেখো, যেই জায়গাটার ভেতর থেকে শুক্রাণু তৈরি হবে, যে অংশটার ভেতর থেকে তৈরি হবে, সেটাকে আমরা বলি হচ্ছে পুং রেণুপত্র। এখন এই পুং রেণুপত্রের ছবি যদি আমি আঁকি, দেখো পুং রেণুপত্রের মধ্যে যে অংশটা থাকবে, জিনিসটা থাকবে হচ্ছে এরকম ধরনের, এরকম একটা শেপের জিনিস থাকবে। এই জিনিসগুলো আকারে হয় হচ্ছে মোটামুটি এতটুকু এবং অনেকগুলো একসাথে একটা কোণ তৈরি করে। জিনিসটা কিরকম? এটার চেহারাটা হবে হচ্ছে এরকম এবং এইখানে এইরকম একটা জিনিস বসানো, এইরকম আরো একটা জিনিস তার নিচে বসানো, তার নিচে বসানো, এভাবে করে করে একটা পুরো কোণ আকারের, কোণাকৃতির একটা জিনিস গঠন করবে। এই পুরো অংশটাকে আমরা বলবো হচ্ছে পুং স্ট্রোবিলাস। তার মানে প্রত্যেকটা পুং স্ট্রোবিলাসের মধ্যে ছোট ছোট খণ্ডকে আমি যদি বের করে আনি, তাহলে এই শেপের একটা জিনিস পাবো। এই জায়গাটা আসলে আরেকটু চিকন হবে, আমি বেশি মোটা এঁকে ফেলেছি। আচ্ছা, এখন এই যে জিনিসটা দেখতে পাচ্ছি, এই অংশটার ভেতরে, এই অংশটার গায়ে মেইনলি আমাদের ছোট ছোট স্পোরাঞ্জিয়াম থাকবে। স্পোরাঞ্জিয়ামের ভেতরেই আমাদের যে শুক্রাণুটা সাইকাস উদ্ভিদের, সেই শুক্রাণুটা তৈরি হবে। এখন দেখো, এই যে অংশটা আঁকলাম, এর নাম কি? এর নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল। আচ্ছা, এখন দেখো, মাইক্রোস্পোরোফিল, মাইক্রো কথাটা যখনই আসলো, তখনই বুঝতে হবে এখানে যা তৈরি হবে সেটার আকার ছোট হবে। এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা কি দেখতে পাই, যে শুক্রাণুর আকারটা ছোট থাকে। তার মানে শুক্রাণু যেখানে তৈরি হচ্ছে, সেই রেণুপত্র, সেই রেণুপত্রের নাম হচ্ছে মাইক্রোস্পোরোফিল। এবং রেণুটা কোথায় তৈরি হচ্ছে, শুক্রাণুটা কোথায় তৈরি হচ্ছে? এটার যে গায়ের অংশটা,
এই গায়ের অংশে থাকবে হচ্ছে স্পোরাঞ্জিয়া। দেখো আমি ছোট ছোট ডট দিচ্ছি, এই যে ডট গুলো দিচ্ছি, এই জিনিসগুলোকে তুমি যদি হাত দিয়ে ধরো তাহলে এটা মনে হবে অনেক সময় আমাদের কাঠে যখন ঘুন পোকার আক্রমণ হয় তখন কি একটা গুড়ি গুড়ি জিনিস তৈরি হয় না, হাতে ধরলে যেরকম লাগে ওই কাঠের গুড়ি অংশটা, সেই রকম গুড়ি অংশটা এই গায়ে যদি আমি হাত দিই তাহলে সেরকম গুড়ি গুড়ি আমার মনে হবে, এবং সেটাই হচ্ছে এই প্রত্যেকটা ছোট ছোট স্পোরাঞ্জিয়াম। এখন কয়েকটা স্পোরাঞ্জিয়াম যখন একসাথে গুচ্ছ হয়ে থাকে, এরকম গুচ্ছ হয়ে থাকবে জিনিসটা, মনে করো এটা একটা স্পোরাঞ্জিয়াম, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা একসাথে আছে, এই যে গুচ্ছটা এর নাম হচ্ছে সোরাস। তার মানে মাইক্রোস্পোরোফিলের গায়ে অসংখ্য সোরাস আছে, এবং সোরাস কি দিয়ে তৈরি? স্পোরাঞ্জিয়াম দিয়ে তৈরি, স্পোরাঞ্জিয়াম দিয়ে তৈরি। আচ্ছা, এখন স্পোরাঞ্জিয়ামের ভেতরে কি তৈরি হবে? স্পোরাঞ্জিয়ামের ভেতরটায় যদি যাই, স্পোরাঞ্জিয়ামের ভেতরে মেইনলি তৈরি হবে হচ্ছে, প্রথমে থাকবে একটা মাতৃকোষ। এই মাতৃকোষ তৈরি করবে হচ্ছে পুংরেণু, এবং সেই পুংরেণুর ভেতরে তৈরি হবে হচ্ছে শুক্রাণু। তার মানে যে ছোট গোল অংশটা দেখতে পেলাম সেটা স্পোরাঞ্জিয়াম, তার ভেতরে একটা কোষ রূপান্তরিত হয়ে মাতৃকোষে পরিণত হবে, মাতৃকোষ থেকে মিওসিস কোষ বিভাজন হবে, এবং পুংরেণু যেটা হবে সেটা হবে হচ্ছে হ্যাপ্লয়েড ধরনের, এইখানে মাইটোসিস কোষ বিভাজন হবে, এবং শুক্রাণু যেটা হবে সেটাও হবে হ্যাপ্লয়েড। তার মানে আমার মাতৃকোষটা ছিল ডিপ্লয়েড, স্পোরাঞ্জিয়ামটা ছিল হচ্ছে ডিপ্লয়েড, আমার পুরো পুংস্ট্রোবিলাসের কোষগুলো ছিল হচ্ছে ডিপ্লয়েড। শুধুমাত্র মাতৃকোষটা যখনই বিভাজিত হবে, মিওসিস বিভাজন ঘটবে, তখনই আমার হ্যাপ্লয়েড পুংরেণু তৈরি হবে। আশা করি এই হ্যাপ্লয়েড না ডিপ্লয়েড এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আসি, এই তো গেল হচ্ছে মাইক্রোস্পোরোফিল। মাইক্রোস্পোরোফিলের পর আমি একটু কমেন্ট সেকশনটায় যাই। আচ্ছা, একজন বলেছে আপু স্ট্রোবিলাস কি? আমি বলে ফেলেছি অলরেডি স্ট্রোবিলাস কি। এরকম অসংখ্য মাইক্রোস্পোরোফিল একসাথে মিলে একটা কোণের মতো অংশ তৈরি করবে, একটা বড় আকারের ডিমের মতো দেখতে হবে জিনিসটা, সেটা হচ্ছে স্ট্রোবিলাস এবং পুংস্ট্রোবিলাস। আমরা এখন আসবো হচ্ছে স্ত্রী স্ট্রোবিলাসটা দেখতে কিরকম। আচ্ছা দেখো, এই যে পুংস্ট্রোবিলাসটা, আচ্ছা একজন একটা প্রশ্ন করেছো যে আয়েশা আক্তার বলেছে এক প্রজাতির উদ্ভিদের পরাগরেণু দ্বারা অন্য প্রজাতির উদ্ভিদ নিষিক্ত হয় না। খুবই সুন্দর একটা প্রশ্ন করেছে যে কেন। মনে করো একটা উদ্ভিদ আছে, একটা আম গাছ আছে, একটা জাম গাছের পরাগরেণু এসে আম গাছে পড়লে কেন সেখানে আমি নিষেক হওয়া দেখবো না? কারণ হচ্ছে প্রথমে যখন পরাগরেণুটা পড়বে গর্ভমুণ্ডে, প্রথমেই গর্ভমুণ্ডটা করে কি, গর্ভমুণ্ডের বডির মধ্যে যেই গর্ভমুণ্ডের জায়গায় যে প্রোটিনগুলো আছে এবং পরাগরেণুতে যে প্রোটিন আছে, সেই প্রোটিনগুলোর মাঝে আসলে ম্যাচ করা হয় যে প্রোটিনগুলো মিলছে কিনা। এটা অনেকটা হচ্ছে এভাবে চিন্তা করতে পারো, একজন আরেকজনকে মেসেজ পাঠায়, তাদের মেসেজ যদি মিলে যায় তাহলেই শুধুমাত্র যে পরাগ নালিকাটা তৈরি হওয়ার কথা পরাগরেণুটা থেকে সেটা তৈরি হবে, নয়তো কিন্তু তৈরি হবে না। গর্ভমুণ্ডের উপরে পরাগরেণুটা পড়ে থাকবে এবং সে একটা সময় নষ্ট হয়ে যাবে, গর্ভমুণ্ড থেকে সে সরে যাবে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো, কোশ্চেনের অ্যান্সারটা পেয়ে গেছো। আচ্ছা, এখন আসি হচ্ছে পুংস্ট্রোবিলাস নিয়ে এতক্ষণ বললাম, এখন আসি স্ত্রী স্ট্রোবিলাসে। পুংস্ট্রোবিলাসটা বলার সময় আমি বলেছিলাম জিনিসটা হচ্ছে এরকম কোন শেপের, কিন্তু স্ত্রী স্ট্রোবিলাস যেটা, স্ত্রী গাছের বডির মধ্যে একদম মাথার মধ্যে যে স্ট্রোবিলাসটা বসানো থাকবে অনেকগুলো স্ত্রী রেণুপত্র দিয়ে, সেই জিনিসটা এরকম সুন্দর শেপের হবে না, সেটা এরকম একটু লুজ থাকবে, ঢিলে ঢালা ভাবে জিনিসটা থাকবে। কেন প্রশ্ন হচ্ছে সেটা, কারণ দেখো আমি যে ছোট ছোট যে মাইক্রোস্পোরোফিলের ছবিটা এঁকেছিলাম, সেই ছবিটা কিরকম ছিল, জিনিসটা ছিল হচ্ছে দেখতে এরকম, এবং এই জিনিসটা একদম চ্যাপ্টা ধরনের, এর গায়ে খুব বেশি উঁচু কোনো কিছু নেই। সো একটা চ্যাপ্টা জিনিসের গায়ে, মনে করো এটা একটা চ্যাপ্টা জিনিস, তার গায়ে আরেকটা চ্যাপ্টা জিনিস আমি যদি বসাই তাকে ইজিলি একটা শেপে আনা যাবে। কিন্তু স্ত্রী স্ট্রোবিলাস তৈরি করে কারা তৈরি করে? মেগাস্পোরোফিল হচ্ছে স্ত্রী স্ট্রোবিলাস তৈরি করে, আর মেগাস্পোরোফিলের গায়ে থাকবে ডিম্বক। ডিম্বক জিনিসটা ছোট না,
ডিম্বক জিনিসটা বড় আকারের হয়। আমি যদি স্ত্রী স্ট্রোবিলাসের যে মেগাস্পোরোফিল সেটা যদি আমি আঁকি, এটা হচ্ছে ডিম্বক, এটা একটা ডিম্বক, এটা একটা ডিম্বক। এই ডিম্বক গুলো মেগাস্পোরোফিলের গায়ে লেগে আছে। এই যে দেখো এই ডিম্বক যে জিনিসগুলো, এগুলো হচ্ছে আকারে বড় এবং গোলাকার। সো এই জিনিসগুলোর কারণে খুব সুন্দরভাবে একটা কোণ তৈরি করা যায় না, একটা বড় ডিমের শেপ তৈরি করা যায় না। এই কারণে জিনিসগুলো ছড়ানো অবস্থায় থাকে। একটা ফুল যেরকম ছড়িয়ে থাকে, শাপলা ফুল যেরকম ছড়ানো অবস্থায় থাকে, এবং একটা বড় শাপলা ফুল হলে জিনিসটা দেখতে যেরকম হবে, এই গাছটার মাথাতেও এই মেগাস্পোরোফিল গুলো সেরকম একটা শেপ তৈরি করে থাকে। তারা একটা সুন্দর কোণ, সুগঠিত কোণ তৈরি করতে পারে না। তোমরা যদি বই পড়ো, যখন বইয়ের লাইনগুলো পড়বে তখন দেখবে ওখানে বলা আছে যে সুগঠিত কোণ তৈরি করে না। তার মানে স্ত্রী স্ট্রোবিলাস সম্পূর্ণভাবে আসলে তৈরি হয় না। মেগাস্পোরোফিল গুলো জাস্ট একসাথে ঢিলেঢালা ভাবে সাজানো থাকে। আচ্ছা, এখন দেখি এই যে ডিম্বকটা, এই ডিম্বকের অংশের চারপাশে কি গর্ভাশয় দেখতে পাচ্ছি না, কারণ এটা হচ্ছে আমাদের নগ্নবীজী উদ্ভিদ। আর নগ্নবীজী উদ্ভিদের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার গর্ভাশয় নেই। এখন দেখো আমাদের এই ডিম্বকটার ভেতরে তাহলে নিষেক কিভাবে হয়। আমরা জানি যে যখনই একটা উদ্ভিদের মধ্যে নিষেক ঘটবে, কিভাবে ঘটবে, পরাগরেণুটা এসে পড়বে কোথায়, জিনিসটা পড়বে হচ্ছে ফুলের যে গর্ভমুণ্ডটা রয়েছে, গর্ভমুণ্ডে। ওর তো ফুলই নাই, ওর গর্ভমুণ্ড নাই, গর্ভদণ্ড নাই, তাহলে এই জিনিসটা কোথায় যাবে? মেইনলি যেটা ঘটবে, ডিম্বক যেহেতু আছে তার মানে ডিম্বকের একটা ছিদ্র আছে বা রন্ধ্র আছে। এই ডিম্বক রন্ধ্রটায় সরাসরি এসে এই যে পরাগরেণুটা, সেই রেণুটা এসে এখানে পড়বে। পরাগরেণুটা যখনই আসলো, তার ভেতরে শুক্রাণু আছে, সো এই ছিদ্রটা দিয়ে তারা ফুলটা যেই পরাগ নালী তৈরি হওয়ার কথা সেরকম একটা নালী তৈরি করবে। যেহেতু এটা ফুল নাই, এই অংশটার ভেতরে সরাসরি নালীটা ঢুকে যাবে, তার মানে ডিম্বকে সরাসরি সে ঢুকে যাচ্ছে। আমি এটাকে একটু আঁকি, তাহলে মনে হয় ইজিলি বুঝতে পারবে জিনিসটা। মনে করো ডিম্বকটাকে আমি কেটে ফেললাম, কাটলে দেখতে পাবো এইটা মনে করো ছিদ্র, আর এটা হচ্ছে ডিম্বকের ভেতরটা। ডিম্বকের ভেতরে কি কি আছে এখন দেখি। এখানের কোষগুলো হচ্ছে ডিপ্লয়েড ধরনের, এখানেও আমার নিউসেলাস কোষ থাকবে, এবং একটা কোষ কি হবে, মাতৃকোষে পরিণত হবে। মাতৃকোষ থেকে পরবর্তীতে কোষ বিভাজন হবে, বিভাজন হয়ে কি তৈরি হবে, স্ত্রী রেণু তৈরি হবে। এই যে স্ত্রী রেণুটা তৈরি হলো, সে হবে হচ্ছে হ্যাপ্লয়েড, এবং এই কোষটা কি করবে, আবার বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করবে। এই যে দুটো কোষ তৈরি হলো, একটা কোষ হয়ে যাবে হচ্ছে ডিম্বাণু, তাহলে ডিম্বাণুটা হ্যাপ্লয়েড পেলাম। আরেকটা কোষ হয়ে যাবে হচ্ছে এন্ডোস্পার্ম বা শস্য। এন্ডোস্পার্ম তৈরি করবে আরেকটা কোষ, এটাও কিন্তু দেখো হ্যাপ্লয়েড। তার মানে আমার এটার ভেতরে একটা হ্যাপ্লয়েড কোষ আছে যেটা এন্ডোস্পার্ম তৈরি করে, আরেকটা কোষ আছে যেটা হচ্ছে আমার ডিম্বাণু হিসেবে কাজ করছে। এখন দেখো, এর আগে বলেছিলাম যে আর্কিগোনিয়া থাকে। আর্কিগোনিয়াটা থাকে কোথায়, ঠিক এই জায়গাটাতে, এইভাবে থাকবে হচ্ছে আর্কিগোনিয়াটা। আর্কিগোনিয়াটার ঠিক ভেতরে এখানে আছে হচ্ছে ডিম্বাণু। যখনই এই জায়গাটা দিয়ে নালীটা তৈরি হবে এবং তার ভেতর দিয়ে শুক্রাণুটা আসছে, তখন এই অংশটা দিয়ে সরাসরি শুক্রাণুটা প্রবেশ করবে আর্কিগোনিয়ার ভেতরে, এবং সেখানে এই হ্যাপ্লয়েড ডিম্বাণুর সাথে একসাথে হয়ে সে একটা ডিপ্লয়েড জাইগোট তৈরি করবে। তার মানে এই ছিদ্র দিয়ে সরাসরি সে চলে আসছে, তার রাস্তাটা এক্ষেত্রে একটু ছোট। আর এই যে এন্ডোস্পার্ম ছিল হ্যাপ্লয়েড ধরনের, যে কোষটা ছিল, সেই কোষটা কি করবে, বারবার বিভাজিত হবে, বিভাজিত হয়ে পুরো অংশটা জুড়ে এন্ডোস্পার্ম তৈরি করে ফেলবে। তার মানে জাইগোটটার চারপাশে এন্ডোস্পার্ম আছে। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, এই যে এন্ডোস্পার্মটা দেখলাম, এই এন্ডোস্পার্মটা কি দেখছি, হ্যাপ্লয়েড ধরনের। এখন বলো, এই এন্ডোস্পার্মটা কি নিষেক হওয়ার আগেই তৈরি হবে নাকি পরে তৈরি হবে? এই ক্ষেত্রে একটা হিন্ট দেই। হিন্টটা হচ্ছে যে নর্মালি আমরা যখন উদ্ভিদ প্রজনন সম্পর্কে জেনেছি তখন জানি যে এন্ডোস্পার্মটা নিষেক হওয়ার পরে তৈরি হয়েছিল, তাই না? সেখানে ট্রিপ্লয়েড একটা এন্ডোস্পার্ম দেখেছিলাম। এই উদ্ভিদটার ক্ষেত্রে, সাইকাসের ক্ষেত্রে এন্ডোস্পার্মটা কখন তৈরি হবে, এটা হচ্ছে আমার প্রশ্ন, নিষেকের আগে নাকি নিষেকের পরে? আচ্ছা, তোমরা কোশ্চেনের অ্যান্সারটা দিতে থাকো, অ্যান্সারটা আমি একটু পরে আসছি। ততক্ষণে এই
সাইকাস উদ্ভিদ সম্পর্কে জানতে হলে আমাদের আর কি কি মনে রাখতে হবে। এই সাইকাসের মধ্যে যে শুক্রাণুটা আছে সেই শুক্রাণুটা কি হবে, সেটার মধ্যে ফ্লাজেলা থাকবে। তার মানে হচ্ছে যে পুং রেণুটা আছে, পুং রেণু বা পরাগ রেণু যেটাকে বলছি, সেটার ভেতরে যে শুক্রাণু তৈরি হবে, এটা যদি শুক্রাণু হয় তার গায়ের মধ্যে ফ্লাজেলা দেখতে পাবো। এবং সবচেয়ে কমন একটা এমসিকিউ, এই সাইকাস উদ্ভিদের শুক্রাণুটা হচ্ছে অনেক বড় আকারের, সর্ববৃহৎ বলা হচ্ছে। আচ্ছা, তো এইগুলো ছিল হচ্ছে সাইকাস উদ্ভিদ নিয়ে বা খুব সাধারণভাবে নগ্নবীজী উদ্ভিদ নিয়ে তার বৈশিষ্ট্য নিয়ে আলোচনা এবং সেটা কিভাবে জনন প্রক্রিয়া সম্পন্ন করছে। এখন এখানে আরেকটা প্রশ্ন আছে, প্রশ্ন হচ্ছে সাইকাস উদ্ভিদকে বলা হয় হচ্ছে জীবন্ত জীবাশ্ম। এখন জীবন্ত জীবাশ্ম বলার কারণ কি? জীবাশ্ম জিনিসটা আসলে কি? জীবাশ্ম ইংলিশ হচ্ছে ফসিল। ফসিল কি? যখন আমরা কোন একটা নির্দিষ্ট জায়গার মাটি খুঁড়তে থাকি, অনেক পুরনো অঞ্চলের মাটি খুঁড়তে থাকি, যেমন মনে করো মেসোজোইক যুগটার সময় যেই পৃথিবীর যে অঞ্চলগুলা স্থলভাগ ছিল বা মাটি সহজ ছিল, পানি ছিল না, মাটি ছিল, সেই এরিয়াগুলাতে আমরা যদি খনন করতে থাকি তাহলে মাটির কিছু লেয়ার দেখতে পাই এবং লেয়ারগুলোর ভেতরে ভেতরে আমরা বিভিন্ন উদ্ভিদ প্রাণীকে চাপা পড়ে থাকতে দেখি। যেমন মনে করো ডাইনোসরের যে হাড় বের করা হয়েছে, এই ডাইনোসরের হাড়টা কিন্তু জীবাশ্ম হিসেবে মানে আমরা কাউন্ট করছি। কিভাবে? ফসিল হিসেবে বলছি। কেন? কারণ মাটির স্তরের মধ্যে আছে সেটা, এবং মাটির স্তরটাকে খুঁড়ে সেটাকে বের করে আনা হয়েছে, সেটা সেই অনেক যুগ আগের। এখন দেখো এই যে সাইকাস উদ্ভিদটা, এই সাইকাস উদ্ভিদটা যেই বর্গের উদ্ভিদ, সাইকাডেলস বর্গের, এবং সেই বর্গের উদ্ভিদ আরো অনেকগুলো ছিল এবং সেগুলো মেসোজয়েক যুগে ছিল, অনেক আগে। যেই যুগের মাটি আমরা পাবো হয়তো অনেক দূর ঘোরার পরে হয়তো কিছু ফসিল পাবো। তো যেই ফসিল পাওয়া গিয়েছে সেই ফসিলের মধ্যে যেই উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা দেখেছি, ম্যাক্সিমাম বৈশিষ্ট্য এই সাইকাসের সাথে মিলে যাচ্ছে। এখন দেখো সাইকাসকে কিন্তু আমরা দেখতে পাই, এবং সাইকাস উদ্ভিদটাকে ঢাকায় যারা থাকো, যারা ঢাকা থেকে দেখছো, তারা বলো তো সাইকাস উদ্ভিদকে আমরা কোথায় দেখেছি, কোন জায়গাটায় দেখেছি? সবচেয়ে বেশি আমরা কিন্তু ঢাকার মধ্যে বিভিন্ন জায়গায় দেখতে পাই, এবং একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে সিরিয়ালি অনেকগুলো সাইকাস উদ্ভিদ কিন্তু লাগানো রয়েছে। তো কেউ যদি আমাকে বলতে পারো তারা আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। আচ্ছা, তো জীবন্ত জীবাশ্ম বলার কারণ কি? জীবন্ত জীবাশ্ম বলার কারণ হচ্ছে এই উদ্ভিদটা কিন্তু এখনো জীবিত, আমরা আমাদের বাগানে লাগাচ্ছি, যে কোনো উদ্যানে গেলেই পাবে যে সাইকাস একটা উদ্ভিদ অন্তত আছে, বোটানিক্যাল গার্ডেনে গেলেও তুমি পাবে। তার মানে হচ্ছে এটা আমরা এখনো দেখতে পাই। কিন্তু ফসিলের মধ্যে যে উদ্ভিদ দেখেছি তারও একই টাইপের বৈশিষ্ট্য। তার মানে কি জীবাশ্মর উদ্ভিদগুলোর মতো বৈশিষ্ট্য তার মধ্যে আছে, এই জন্য এটাকে আমরা বলছি জীবন্ত জীবাশ্ম। মেসোজয়েক যুগের উদ্ভিদটা কিরকম ছিল সেই ধারণাটা আমরা এই উদ্ভিদটার দিকে তাকালেই পেয়ে যাচ্ছি, তা এজন্য এটাকে বলা হয় হচ্ছে জীবন্ত জীবাশ্ম। তো এটাও একটা খুব কমন প্রশ্ন সৃজনশীলের জন্য, সৃজনশীলের মধ্যে এই প্রশ্নটা এসে থাকে। আবার এমসিকিউতে এসে থাকে, এমসিকিউতে আসার ক্ষেত্রে অপশন থাকবে হচ্ছে মনে করো আমজাম এই টাইপের অপশন দেওয়া থাকে, সাথে সাইকাস উদ্ভিদের একটা অপশন দেওয়া থাকে, সাইকাস কথাটা বলা থাকে। অথবা যদি কোনো প্রকারের দেখো যে সায়েন্টিফিক নেম দেওয়া আছে, সেখানে যদি সাইকাস কথাটা থাকে, যদি সাইকাস তারপরে যদি তার স্পিসিসের নামটা বলা থাকে, তাহলে বুঝবে যে এটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সারটা। আচ্ছা, তো আমি দুইটা কোশ্চেন করে ফেলেছি, দুইটা কোশ্চেনের মধ্যে একটু দেখি যে কে কি অ্যান্সার দিয়েছো। প্রথম কোশ্চেনটা ছিল হচ্ছে এন্ডোস্পার্মটা কখন তৈরি হয়। আচ্ছা, অনেকেই উত্তর দিয়ে ফেলেছো, যেমন শতাব্দী রয়, রাফিন আফসার, তাওহিদ, নিলয় রুদ্র, তারপর উম্মে তাসমিয়া সঞ্জু, আয়েশা আক্তার, ডোরেমন, আহমেদ তানভীর, রাধিকা পাল বলেছে পরে, আর বাকি সবাই বলেছে আগে, নিশিকের আগে তৈরি হয়। এমডি ইসমাইল খান, দীপদত্ত, কণা, ফাতেমা তুলি, তারপর সরুচি দাস, সবাই বলছে হচ্ছে নিষেকের আগে। সবাই সঠিক উত্তর দিয়েছো, যারা বলেছো পরে তাদের উত্তরটি ভুল হয়েছে। নিষেকের আগে এন্ডোস্পার্মটা নগ্নবীজিতে তৈরি হবে। দেখো এই যে এন্ডোস্পার্মটা, এই যে হ্যাপ্লয়েড কোষটা, এই কোষটা কখন তৈরি হলো? ডিম্বকের ভেতরেই তৈরি হয়ে গিয়েছে। আমার এই এন্ডোস্পার্মটা তৈরি হওয়ার জন্য বা এই শস্যটা তৈরি হওয়ার জন্য, এই শ্বাসটা তৈরি হওয়ার জন্য কিন্তু কখনোই শুক্রাণুর প্রয়োজন পড়ছে না। তার মানে নিষেক হওয়াটা কিন্তু ইম্পর্টেন্ট না, নিষেক হওয়ার আগে সে রেডি হয়ে থাকবে, এন্ডোস্পার্মটা রেডি হয়ে যাচ্ছে। আচ্ছা, একজন বলেছিলে শ্বাস, এই কথাটার
অর্থ কি, এটাই হচ্ছে আসলে এন্ডোস্পার্ম, এটার বাংলা আর কি। আচ্ছা, তো এন্ডোস্পার্মটা হ্যাপ্লয়েড এবং নিষেকের আগে তৈরি হয়। আর আরেকটা প্রশ্ন করেছিলাম যে সাইকাস উদ্ভিদ অনেক দেখা যায় কোন জায়গাতে। আচ্ছা, অনেকেই বলেছে ঢাকা ইউনিভার্সিটির কিছু এরিয়াতে আমি দেখতে পাচ্ছি। আচ্ছা, অনেকেই বলছো ঢাবি মানে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই অ্যান্সার দিচ্ছে, অনেক জায়গাতেই আছে। আচ্ছা, অনেকের কলেজে আছে, সেটাও অনেকে বলেছে। আচ্ছা, আমরা সংসদ ভবনের সামনেও কিন্তু সাইকাস উদ্ভিদ দেখতে পাই, সেটাই আমি আসলে বলছিলাম। আচ্ছা, তার মানে সাইকাস উদ্ভিদটা আমরা অনেকেই দেখেছি, অনেক জায়গাতেই দেখেছি, আমাদের কলেজগুলোতেও থাকে, স্কুলগুলোতেও থাকে, যেখানে একটু বাগান থাকে দেখা যায় যে এক কোনো একটা সাইকাস উদ্ভিদ আছে। আচ্ছা, এখন দেখি আমাদের সাইকাস উদ্ভিদ নিয়ে আলোচনাটা শেষ হয়ে গেল, তার মানে আমাদের যে নগ্নবীজী উদ্ভিদ রয়েছে, নগ্নবীজী উদ্ভিদ নিয়ে আলোচনাটা এখানে শেষ। তো কারো যদি কোয়েশ্চেন থেকে থাকে আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আমার মনে হয় যার যার কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনগুলো আমি অ্যান্সার দিতে পেরেছি, মানে আমার চোখে পড়েছে কোয়েশ্চেনগুলো অ্যাটলিস্ট। এখন তোমাদের কাছে আমার লাস্ট প্রশ্ন এই নগ্নবীজী উদ্ভিদ থেকেই, যে নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে পরাগায়ন কিভাবে হবে? এখানে কি বাতাস দিয়ে পরাগায়ন হবে, পানি দিয়ে হবে, পতঙ্গ দিয়ে হবে, কোন জিনিসটা দিয়ে আমার পরাগায়নটা হবে? যদি এমন হয় যে তিনটা দিয়েই হয় সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো, বা যদি হয় একটাই অ্যান্সার এই তিনটার মধ্যে থেকে সেটাও আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিতে পারো। এটা হচ্ছে নগ্নবীজী নিয়ে আমাদের লাস্ট কোয়েশ্চেনটা। আচ্ছা, এখন আসি হচ্ছে আবৃতবীজীতে। নগ্নবীজী উদ্ভিদের সাথে আবৃতবীজী উদ্ভিদের বেশ কয়েকটা অমিল আছে। প্রথম অমিল হচ্ছে আবৃতবীজীতে আমি ফল পাবো, মানে আমি ফুল পাবো, ফুলে গর্ভাশয় পাবো, গর্ভাশয়টা আমার ফলে পরিণত হবে। আমার যে বীজটা হবে সেই বীজটা খোলা অবস্থা থাকবে না, নগ্ন অবস্থা থাকবে না, উপরে একটা আলগা আবরণ থাকবে, ফলের একটা আবরণ থাকবে। এবং তাদের আবৃতবীজী উদ্ভিদ যেগুলো রয়েছে সেই উদ্ভিদগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি? আর্কিগোনিয়া পাচ্ছি না, একদম ভ্রূণথলি পাচ্ছি। ভ্রূণথলির ভেতরে গিয়ে নিষেকটা সম্পন্ন হচ্ছে। তারপর আবৃতবীজী উদ্ভিদে কিন্তু নিষেকটা যখন হয় তখন দুইটা নিষেক হয়, একটা হয় হচ্ছে জাইগোট তৈরি করে, আরেকটা ট্রিপ্লয়েড এন্ডোস্পার্ম তৈরি করে, তার মানে দ্বিনিষেক। এই নগ্নবীজী উদ্ভিদে কিন্তু আমি দ্বিনিষেকের কথা একবারও বলিনি, কারণ এখানে দ্বিনিষেক ঘটবে না। এখানে আমার এন্ডোস্পার্ম আগে থেকেই গাছটার ডিম্বকের ভেতরে তৈরি হয়ে গেছে, এখানে আসলে নতুন করে তার যে সেকেন্ড নিষেকটা সেই নিষেকটার প্রয়োজনই নেই। তার মানে আমরা কয়েকটা পার্থক্য পেলাম, এবং একই সাথে এন্ডোস্পার্মটা এখানে আমরা পাচ্ছি হ্যাপ্লয়েড নগ্নবীজীতে, আবৃতবীজীতে কিরকম পাচ্ছি? ট্রিপ্লয়েড ধরনের। এগুলো হচ্ছে মেইন পার্থক্য। এখন আসি, যদি আমি আবৃতবীজী পড়তে যাই বা যে কোনো উদ্ভিদ সম্পর্কে, একটু উন্নত উদ্ভিদ সম্পর্কে যদি আমি পড়তে যাই, আমার বেশ কয়েকটা টার্মিনোলজির সাথে পরিচিত হতে হবে, মানে বেশ কয়েকটা জিনিস সম্পর্কে আমার জানতে হবে, বুঝতে হবে। যেমন মনে করো যে গুচ্ছমূল কখন বলবো, প্রধান মূল কখন বলবো, তারপরে পাতা সরল না যৌগিক এটা কিভাবে বুঝবো, তারপরে সচর পক্ষল কিভাবে বুঝবো, অচর পক্ষল কিভাবে বুঝবো, দ্বিপক্ষল কিভাবে বুঝবো, এই জিনিসগুলো। আমি একটু কমেন্ট সেকশনে যাই, কারা কারা অ্যান্সার দিয়েছো, আমি অনেককে দেখছি অ্যান্সার দিয়ে ফেলেছো। আজকে মনে হয় আমি প্রশ্ন অনেক সহজ করছি, সবাই অ্যান্সার দিচ্ছ এবং সহজেই দিয়ে ফেলতে পারছো। আচ্ছা, ওকে, ইজাজ আহমেদ বলেছে হচ্ছে উইন্ড বা বাতাস। এহসান সাকিন, তারপর সামিহা স্বপ্নীল বলেছে হচ্ছে বায়ু। ডোরেমন বলেছে কম্প্যাক্ট। কি কম্প্যাক্ট? হচ্ছে মেইনলি একটা ইংলিশ শব্দ। কম্প্যাক্ট বলতে আমরা বোঝাচ্ছি একসাথে যুক্ত হয়ে আছে, চাপাচাপি হয়ে আছে, জিনিসটা হালকা ভাবে নেই, চেপে আছে, এটাকে আমরা বলছি কম্প্যাক্ট। আচ্ছা, এরপর শতাব্দী রয়, তারপর সাইম রহমান, নিলয় রুদ্র, নাজমুল হোসেন তাওহিদ, ইনাম, হিমেল রুহান সবাই বলছে বায়ু। পল্লব, তারপর এহসান সাকিন, ডিএস দুর্জয়, সিয়ামুল ইসলাম সবাই বলছে বাতাস। ডিএস দুর্জয় এর আগের দিন খুব সুন্দর একটি কাজ করেছে, সেটি হচ্ছে যারা যারা কোশ্চেন করেছিল এবং কোশ্চেনগুলো আমার লাইভ ক্লাসে চোখে পড়েনি, ও সবার অ্যান্সার গুলো দেখেছি, কমেন্ট সেকশনে লিখেছে, সো থ্যাংক ইউ সো মাচ। সানজানা ইসলাম, সামিহা, সৃষ্টি, তারপর কনা, ইসমাইল খান, দীপদত্ত সবাই বলছে বায়ু। আয়েশা আক্তার বলেছে বায়ু। আয়েশা আক্তার অধিকাংশ কোশ্চেনের অ্যান্সার দিয়ে থাকে এবং ওর সবগুলো কোশ্চেনের অ্যান্সারই সবসময় সঠিক হয়, ও খুবই মনোযোগ দিয়ে ক্লাসটা করে। আরো একজন আছে, সেটা হচ্ছে উম্মে তাসমিয়া সানজু, ও অনেক মনোযোগ দিয়ে ক্লাস করে। তারপরে তাহিদুল ইসলাম বলেছে হচ্ছে ওয়াটার, ও বলেছে পানি। আচ্ছা,
একজন বলেছো পানি, তারপর তানভীর হোসেন বলেছো সর্পমণি কি। আচ্ছা, এটাও একটা সুন্দর প্রশ্ন, এই প্রশ্নটা এমসিকিউতে আসে অনেক সময়। আচ্ছা, যারা বায়ু বলেছো তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। কারণ হচ্ছে এই যে সাইকাস উদ্ভিদ আছে, ওর কিন্তু আসলে ফুল নেই। ফুল না থাকায় এক পতঙ্গ এখানে আকৃষ্ট হতে পারবে না, কারণ গন্ধ নেই, আবার খুব রঙিন ফুলও নেই, পাপড়ি নেই, যেটা দেখে পতঙ্গ কাছে আসবে, ছোট পাখি কাছে আসবে। তার মানে এখানে একমাত্র মাধ্যম হচ্ছে বায়ু। আর যেহেতু এটা কোনো জলজ উদ্ভিদ না, একটা শুকনা জায়গায় জন্মায় গাছটা, এই কারণে এর একমাত্র পরাগায়নের মাধ্যম হচ্ছে বায়ু। কিন্তু আবৃতবীজী উদ্ভিদে কিন্তু আমাদের বায়ু, পানি, পতঙ্গ তিনটাই পরাগায়নের মাধ্যম হিসেবে কাজ করতে পারে। এটাও কিন্তু নগ্নবীজ আর আবৃতবীজীর মধ্যে পার্থক্য। একজন বলেছে সর্পমণি কি। আচ্ছা, সর্পমণি জিনিসটা হচ্ছে এই যে আমি মেগাস্পোরোফিলটা এঁকেছিলাম, মেগাস্পোরোফিলটা দেখতে অনেকটা হচ্ছে সাপের ফনার মতো। সাপ যখন ফনা তুলে থাকে তখন সেটাকে দেখতে যেরকম মনে হয়, এটা দেখতে অনেকটা এরকম। এবং বলা হয়ে থাকে যে এই যে ডিম্বকগুলো আছে, গোল অংশগুলো আছে, এগুলো হচ্ছে সাপের মাথার যে মণিটা, সেই মণিগুলো। তো এই কথাটা বলে মেগাস্পোরোফিল গুলাকে অনেক জায়গায় বিক্রি করা হয়, ফুটপাথে হতে পারে বা গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গাতে বিক্রি করা হয়ে থাকে। বলা হয় যে এটা হচ্ছে সাপের মণি, এটা সাপের মণি নিয়ে আসা হয়েছে। তো এই কথাটা মেইনলি আমাদের বইগুলোতে লেখা আছে, যাতে করে আমরা এই ধরনের কুসংস্কারে বিশ্বাস না করি, বা কোনো ব্যবসায়ী যদি আমাদেরকে এটা সাপের মণি বলে বিক্রি করতে চায় আমাদের কাছে, সেই ধরনের অসাধু উদ্দেশ্য যাতে আমরা বুঝতে পারি, আমরা যাতে সেই লোকগুলোর ফাঁদে পা না দিই, সেই জন্য কথাটা বলা আছে। আচ্ছা, এখন আসি হচ্ছে এই যে আবৃতবীজী উদ্ভিদ গুলো রয়েছে, আবৃতবীজী উদ্ভিদ গুলোর মধ্যে অনেক ভিন্ন ভিন্ন ধরনের বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। এই আবৃতবীজী উদ্ভিদ মানেই হচ্ছে অনেক জটিল ধরনের কিছু, কারণ এক এক উদ্ভিদ এক এক রকমের এবং প্রত্যেকের বৈশিষ্ট্য ডিফারেন্ট ডিফারেন্ট। তুমি যদি একটু ভালোভাবে দেখো, পাতার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট বৈশিষ্ট্য পাবে। এখন আসি আমাদের কি কি কথা আসলে জানতে হবে, কি কি ওয়ার্ড আসলে আমাদের জানতে হবে। প্রথমেই আসি হচ্ছে পরাশ্রয়ী এবং পরজীবী। আচ্ছা, পরাশ্রয়ীতে আমি যাওয়ার আগে প্রথমেই একটা প্রশ্ন করি যে পরাশ্রয়ী যে সকল উদ্ভিদ আছে, সেই সকল উদ্ভিদ কি যে উদ্ভিদের গায়ে আটকে থাকে সেই উদ্ভিদ থেকে খাবার শোষণ করে কিনা। মনে করো আম গাছের গায়ে একটা পরাশ্রয়ী উদ্ভিদ আটকে আছে, আম গাছের ডালে আটকে আছে, আম গাছের ডালে সে জন্মেছে, সে কি আম গাছের বডি থেকে পুষ্টি গ্রহণ করবে নাকি করবে না? এইটা হচ্ছে আমার প্রশ্ন। সে কি পুষ্টি নিবে কিনা, পুষ্টি গ্রহণ করবে কিনা, এটা হচ্ছে আমার প্রশ্নটা। তোমরা কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিতে পারো। আচ্ছা, অনেকেই কমেন্ট করা শুরু করে দিয়েছো। আচ্ছা, ওকে, এখন আসি পরজীবী জিনিসটা কি। পরজীবী কথাটা আমরা এর আগেও শুনেছি, আমরা কৃমি সম্পর্কে যখন বলেছি তখনও বলেছি পরজীবী কথাটা। পরজীবী হচ্ছে মেইনলি প্যারাসাইট। পরজীবীর মেইন বৈশিষ্ট্য হচ্ছে সে যেই উদ্ভিদের গায়ের মধ্যে থাকবে, যেই উদ্ভিদের অংশের মধ্যে সে জন্মাবে, সেই উদ্ভিদের কোষের ভেতর থেকে সে খাবার নিবে। তার মানে হচ্ছে পরজীবী উদ্ভিদগুলোর একটা অংশ অবশ্যই উদ্ভিদের ভেতরে পর্যন্ত চলে যাবে, কর্টেক্স পর্যন্ত চলে যাবে, জাইলেমের অংশ পর্যন্ত চলে যেতে পারবে, এবং সেখান থেকে সে কি করবে, পুষ্টি নিয়ে আসতে থাকবে, পানি নিয়ে আসতে থাকবে, সে নিজে খাবার তৈরি করার প্রয়োজন বোধ করবে না। এখন আমার প্রশ্ন ছিল হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ নিয়ে, পরাশ্রয়ী উদ্ভিদ কি পুষ্টি গ্রহণ করবে কি না। আচ্ছা, অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছে। আচ্ছা, এখন অনেক ডিফারেন্ট অ্যান্সার আমি পাচ্ছি। এই ধরনের প্রশ্নের অ্যান্সারগুলো আমার খুব পছন্দ হয়, কারণ 50% বলো হচ্ছে হ্যাঁ, অর্ধেক বলো হচ্ছে না। আজকে দেখা যাক কে কি বলছো। এহসান সাকিন বলেছে করবে না, রিয়ান আহমেদ বলেছে করবে। আচ্ছা, শতাব্দী রায় বলেছে করবে না, সাইম রহমান এথনিজোয়া, ইজাজ আহমেদ বলছেন না করবে না, নাজমুল হোসেন বলেছে করবে, তারপর আসাদুজ্জামান, মনির হোসেন সিয়াম, তারপর সাজিদ বলছে হচ্ছে করবে না, তারপর জর্জ বলছে হচ্ছে এটা পরগাছা। আচ্ছা, সে কোনো অ্যান্সার দেয়নি। রিয়াদ হাসান বলেছে করে না, ডোরেমন না বলেছে, নিলয় বলেছে না, তারপর জিদান হাবিব সবাই বলছে না, সুশান্ত সিনহা বলেছে না, পল্লব দেবনাথ বলেছে করবে না। সবাই বলছো
না রাফিন বলেছে হচ্ছে করবে। আচ্ছা, আমি অনেকে দেখছি না বলতে, অনেকে দেখছি হ্যাঁ বলতে। আচ্ছা, এখন কোশ্চেনের অ্যান্সারটাতে আসে। অ্যান্সারটা হচ্ছে যে পরাশ্রয়ী উদ্ভিদটা পুষ্টি গ্রহণ করবে না। তো তোমরা যারা না বলেছো, অধিকাংশই না বলেছো, তোমাদের সবার উত্তর সঠিক হয়েছে। তাহলে পরাশ্রয়ী উদ্ভিদের কাজটা কি? পরাশ্রয়ী উদ্ভিদ আসলে মেইনলি কোনো একটা গাছকে জাস্ট আঁকড়ে ধরে থাকবে, আর কিছুই সে করবে না, জাস্ট তাকে আঁকড়ে ধরে অবলম্বন হিসেবে ইউজ করবে। কিন্তু খাবার সে নিজে তৈরি করবে, তার বডিটা সবুজ হবে, সো তার বডির ভেতরে সে খাবার তৈরি করবে। তো আশা করি বুঝতে পেরেছো যে পরাশ্রয়ী আর পরজীবী উদ্ভিদ দুইটার মধ্যে পার্থক্যটা মেইনলি কি। এরপরে কিছু শব্দ আছে, যেমন হচ্ছে ফাঁপা কাণ্ড। ফাঁপা কাণ্ড, এই ফাঁপা কাণ্ড জিনিসটা আমরা কোথায় দেখি? কোন একটা ঘাস যদি তুমি তুলো বা তুমি যদি ধান দেখে থাকো, দেখবে যে চাপ দিলে বডিটার ভেতরে ফাঁপা। বডিটাকে যদি কেটে ফেলি তাহলে দেখতে পাবো হচ্ছে এরকম, এই অংশটাকে দেখবো হচ্ছে কোষ সহ, মাঝখানটা দেখবো হচ্ছে ফাঁকা। এই যে ফাঁকা অংশটা, এই অংশটার কারণে এটাকে বলা হচ্ছে ফাঁপা কাণ্ড। এবং ফাঁপা কাণ্ডের একটা মেইন বৈশিষ্ট্য হচ্ছে, ফাঁপা কাণ্ড বিশিষ্ট উদ্ভিদের মেইন বৈশিষ্ট্য হচ্ছে, মনে করো এই উদ্ভিদটার এখান থেকে পাতা গজিয়েছে, এখান থেকে পাতা গজিয়েছে, এই যেখান থেকে পাতা বের হলো এটাকে বলা হয় হচ্ছে পর্ব। এটা একটা পর্ব, এবং দুইটা পর্বের মাঝখানের অংশকে বলা হয় হচ্ছে মধ্য পর্ব। তোমরা যারা দেখছো এই জিনিসগুলো একটু ভালোভাবে মনে রাখো, কারণ আমরা যখন পোয়েসি গোত্র সম্পর্কে পড়বো তখন এই টার্মিনোলজিগুলো আবার আসবে, তখন আমি জিনিসগুলোকে আবার ব্যাখ্যা করবো না। সো এখন একটু ভালোভাবে বুঝে নাও। দুটো জিনিস হচ্ছে পর্ব, দুটা পর্বের মাঝখানে যে অংশটা এটা হচ্ছে মধ্য পর্ব। এই পর্বের জায়গাটা হবে হচ্ছে নিরেট, মানে এই অংশটা যদি আমি কাটি তাহলে পুরোটা জুড়ে আমি কোষ দেখতে পাবো, কিন্তু এই মধ্য পর্ব যদি আমি কাটি মাঝখানটাতে ফাঁকা জায়গা দেখতে পাবো, মাঝখানটা পাবো হচ্ছে ফাঁকা। তো এই জিনিসটা হচ্ছে আমার ফাঁপা কাণ্ডের বৈশিষ্ট্য। এবং এটাকে একটু ভালোভাবে মনে রাখতে পারো বাঁশ দিয়ে। বাঁশ দেখেছো, বাঁশের যেই এইরকম গিট থাকে, গিটটা হচ্ছে তার পর্ব, এবং মাঝখানে হচ্ছে মধ্য পর্ব, মধ্য পর্বটা ফাঁপা থাকবে আর গিটটা একদম নিডেড থাকবে। তো আশা করি এই জিনিসটা নিয়ে তোমাদের কোনো কনফিউশন আর হবে না। এরপরে কিছু শব্দ আমরা ছোটবেলা থেকে পড়ছি, যেমন রাইজোম, তারপরে হচ্ছে টিউবার, এই জিনিসগুলো আমরা অনেক ছোটবেলা থেকে জানি। বাল্ব, রাইজোম, টিউবার, বাল্ব, এই তিনটা জিনিসের তিনটা উদাহরণ আমাকে কে বলতে পারবে, কে লিখে দিতে পারবে? আমাকে কমেন্ট সেকশনে একটু তাড়াতাড়ি লিখে দাও যে রাইজোমের একটা উদাহরণ, টিউবারের একটা উদাহরণ, বাল্বের একটা উদাহরণ। তিনটা উদাহরণই কে পারো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দাও, কারণ এই জিনিসগুলো আমরা 6-7 থেকে পড়ে আসছি। আচ্ছা, এখন আসি রাইজোম জিনিসটা কি। রাইজোম হচ্ছে একটা রূপান্তরিত কাণ্ড, যেই কাণ্ডটাকে আমি মাটির নিচের দিকের অংশটাতে পাবো, মানে গাছের নিচের দিকটাতে পাবো, যেখানে মূলটা তৈরি হবে তার ঠিক কাছাকাছি, এবং এটা একদম চ্যাপ্টা ধরনের হবে, হাত পা ছড়িয়ে আছে, দেখতে এরকম মনে হবে। আর টিউবার জিনিসটা হচ্ছে আমার কাণ্ডের অংশটার মধ্যে খাদ্য যেই স্টার্চ অংশটা জমা হয়ে যাবে, স্টার্চ অংশটা জমা হয়ে জিনিসটা ফুলে উঠবে, মোটা হয়ে যাবে, এটা হচ্ছে আমার টিউবার। এবং বাল্ব, বাল্ব হচ্ছে কাণ্ডের অংশ, এবং বাল্বের উপর দিয়ে অনেক আমরা ছোট ছোট শল্কপত্র দেখতে পাবো। আচ্ছা, আমি বাল্ব, টিউবার, রাইজোম সবগুলোর চিত্রটা এঁকে ফেলি, কারণ আমি জানি সবাই অ্যান্সারটা দিয়ে দিচ্ছে অলরেডি। রাইজোম জিনিসটা দেখতে হবে হচ্ছে অনেকটা এইরকম ধরনের, টিউবার জিনিসটা হচ্ছে এরকম গোলাকার ধরনের, বাল্ব জিনিসটা হচ্ছে আমরা যে লাইট বাল্ব দেখি ঠিক সেরকম শেপের। তার মানে হচ্ছে আমরা এটা তিনটা জিনিস দেখে মোটামুটি বুঝতে পারছি কোনটা কি। এটা হচ্ছে আমরা আদা, হলুদ এগুলাকে বলতে পারি। এইটা হচ্ছে আমাদের গোল আলু, গোল আলু হচ্ছে টিউবারের সবচেয়ে সুন্দর উদাহরণ। তারপরে এই জিনিসটা কিরকম, আমাদের পেঁয়াজ, তারপরে রসুন, এই জিনিসগুলো হচ্ছে বাল্বের উদাহরণ। আমি যদি কমেন্ট সেকশনে চলে যাই, অনেকেই অ্যান্সার দিয়ে ফেলেছো এবং আমার মনে হয় সবাই সঠিক উত্তরই দিয়েছো। আচ্ছা, টাইম তাবাসসুম বলেছে আদা, আলু, পেঁয়াজ। আমি যা যা লিখেছি ও সেম অ্যান্সারই দিয়েছে। শতাব্দী রয় বলেছে আদা, আলু, পেঁয়াজ। তারপর ইজাজ বলেছে আদা, আলু, হলুদ, আলু। একজন বলেছে আদা, আলু, পেঁয়াজ, স্বপ্নিল বলেছে। তারপর পল বলেছে আদা, আলু, রসুন। আচ্ছা, এসডি লোটাস বলেছে আদা, আলু, পেঁয়াজ। আনিকা ডুকা পেঁয়াজ বলেছে। আচ্ছা, আদা, আলু, পেঁয়াজ এই তিনটা
অ্যান্সারই সবাই দিয়েছে। সুধা ইয়াসমিন বলেছে রাইজোমের এক্সাম্পল হলুদ, ওর অ্যান্সারটা সঠিক, হলুদ আদা একই রাইজোম। আচ্ছা, এরপরে অনেকে একই অ্যান্সার দিয়েছো এবং প্রত্যেকে সঠিক অ্যান্সার দিয়েছো। আচ্ছা, সবার অ্যান্সারই সঠিক আমি দেখতে পাচ্ছি, এখনো কারো ভুল অ্যান্সার আমি দেখতে পাচ্ছি না। সো এই জিনিসটা সবাই আমরা জানি, বুঝতে পেরেছি, কারণ এটা ছোটবেলা থেকে আসলে পড়ছি, আমি প্রথমেই বলেছি। এখন আসি হচ্ছে পাতার বৈশিষ্ট্য কি কি রকম হতে পারে। পাতার ক্ষেত্রে আমরা যদি দেখি, আচ্ছা পাতার ক্ষেত্রে একটা পাতাতে কি কি অংশ থাকে, পাতার কি কি পার্ট থাকে সেটা যদি দেখি, একটা আস্ত পাতা যদি আমি নিই, মনে করো আম পাতা, আম পাতা নিলাম, এটা হচ্ছে পাতাটা। এই যে পাতার এই অংশটা, এইটা কি, এইটা হচ্ছে পাতার বৃন্ত বা বোটা। আর এই যে অংশটা, এটা কি, এটা হচ্ছে পত্রফলক বা ল্যামিনা, মানে পুরো যে পাতাটা ছড়ানো আছে, আস্ত পাতা যেটা অ্যাকচুয়াল সবুজ অংশটা, সেটা হচ্ছে আমার পত্রফলক। আর যেই অংশ দিয়ে কাণ্ডের সাথে সে লাগানো বা শাখার সাথে সে যুক্ত, সেটা হচ্ছে বৃন্ত। এখন কিছু ক্ষেত্রে কিন্তু এই বৃন্ত বা বোটা থাকে না, যদি না থাকে তখন সেটাকে আমরা বলি অবৃন্তক পাতা বা সেসাইল পাতা, সেসাইল বা অবৃন্তক, মানে বৃন্ত তার নেই। আচ্ছা, এখন পাতার মধ্যে আর কি আছে, মাঝখানে মধ্য শিরা আছে। অনেক সময় এই পাতার গোড়ায় আমি আরো ছোট্ট দুইটা পাতা দেখতে পাই। এই যে ছোট দুইটা পাতা পাইলাম, এগুলোকে বলে হচ্ছে উপপত্র বা স্টিপিউল। তো উপপত্র পাচ্ছি, বৃন্ত পাচ্ছি, পত্র ফলক পাচ্ছি। আচ্ছা, এখন দেখো আরেকটা কথা আছে, মুক্ত পার্শ্বীয় উপপত্র। আমি যে উপপত্রটা এঁকেছি, আমি যেটা একটু ভালোভাবে আঁকি, এই যে উপপত্রটা, এইটা হচ্ছে মুক্ত পার্শ্বীয়, কারণ দুইটা উপপত্র এই বৃন্তকের সাথে যুক্ত হয়ে যায়নি। কিছু ক্ষেত্রে দেখা যায় যে বৃন্তক যদি এটা হয়, উপপত্রটা এরকম ভাবে আছে, বৃন্তকের সাথে ফিউজড হয়ে গিয়েছে, একসাথে যুক্ত হয়ে গিয়েছে, তখন সেটা মুক্ত পার্শ্বীয় হবে না। এইটা হচ্ছে মুক্ত পার্শ্বীয়, কারণ সে আলাদা, একদম আলাদা দুটা ছোট পাতা হিসেবে এখানে অবস্থান করছে। আচ্ছা, তো আশা করি মুক্ত পার্শ্বীয় উপপত্র এবং উপপত্র কি এই জিনিসটা বুঝতে পেরেছো। এবং সাইকাস ব্যাখ্যা করার সময় সেখানে আমি যৌগিক পত্রটা কিভাবে তৈরি হয় সেটাও বলে ফেলেছি। এখন আসি, যৌগিক পত্রের মধ্যে কয়েকটা টাইপ আছে, যেমন হচ্ছে অচূড় পক্ষল, আরেকটা আছে হচ্ছে সচূড় পক্ষল। এখন দেখো অচূড় পক্ষল আর সচূড় পক্ষলটা কি, যখন আমার এটা হচ্ছে মধ্যশিরা এবং তার একদম মাথায় একটা পত্রক দেখতে পাবো, একটা ছোট অংশ দেখতে পাবো, এবং তার দুই পাশ দিয়ে তার নিচের অংশ পুরোটা জুড়ে এভাবে পাতা দেখতে পাবো। তখন দেখো এটার একদম চূড়ায় একটা পাতা আছে, এই যে পাতাটা, এটা হচ্ছে বিজোড় সংখ্যক পাতা, কারণ দেখো আমি যদি এভাবে হিসাব করি তাহলে এখানে জোড় সংখ্যা পাবো, এটা হচ্ছে একটা এক্সট্রা পাতা। এইটা হচ্ছে আমার সচূড় পক্ষল, যখন আমার চূড়ায় একটা জিনিস আছে। যখন এই পাতাটা থাকবে না, তখন দেখো এই পুরো অংশটা, এই যৌগিক পত্রটার এখানে কোনো চূড়া বলতে কিছু নেই, এবং পুরো পত্রকের সংখ্যা কিন্তু জোড় সংখ্যক, এখানে বিজোড় সংখ্যক পাতা নেই। এটাকে তখন বলবো অচূড় পক্ষল। আচ্ছা, এরপরে আছে হচ্ছে দ্বিপক্ষল যৌগিক পত্র, আরেকটা আছে হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র। দ্বিপক্ষল, আরেকটা হচ্ছে ত্রিপক্ষল। আচ্ছা, দ্বিপক্ষলটা কি, নরমালি যৌগিক পত্র হচ্ছে এইভাবে করে পাতাটা থাকবে, এটা হচ্ছে একটা নরমাল যৌগিক পত্র। যখন আমার এই মাঝখানের শিরাটা থেকে একটা শাখা তৈরি হলো এবং সেই শাখার গায়ে পত্রগুলো সাজানো আছে, এই পাশে আরেকটা, এই পাশে আরেকটা, এটা যখন থাকবে তখন এটাকে আমি বলবো হচ্ছে দ্বিপক্ষল যৌগিক পত্র। এই জিনিসটা হচ্ছে আমার দ্বিপক্ষল। আর ত্রিপক্ষল কি, যখন এটা আমার মধ্যশিরা, একটা শাখা বের হলো, এই শাখা থেকে আরেকটা শাখা, এবং এই
শাখার মধ্যে হচ্ছে পাতাগুলা বিন্যস্ত, তখন সেটাকে বলবো হচ্ছে ত্রিপক্ষল যৌগিক পত্র। এই যে ত্রিপক্ষল, এই ধরনের পাতার বিন্যাস আমরা একটা গাছে দেখতে পাই, সেটা হচ্ছে সজিনা গাছ। সজিনা গাছের মধ্যে আমরা এই ধরনের একটা বিন্যাস কিন্তু দেখতে পাই। তো আশা করি দ্বিপক্ষল ত্রিপক্ষল যৌগিক পত্র সবকিছু সম্পর্কে তোমরা আপাতত বুঝতে পারছো। আমি কমেন্ট সেকশনটাতে একটু যাচ্ছি, কেউ কোনো প্রশ্ন করেছে কিনা দেখার জন্য। আচ্ছা, আমি আপাতত কোনো প্রশ্ন দেখতে পাচ্ছি না, তো পড়ায় ফেরত আসি। আচ্ছা, এখন দেখি। আচ্ছা, একজন বলেছে, দীপদত্ত বলেছে হচ্ছে কৃষ্ণচূড়া সজিনা, ও দুইটা উদাহরণ দিয়েছে। কৃষ্ণচূড়া উদাহরণটা হচ্ছে দ্বিপক্ষল যৌগিক পত্রের, আর ত্রিপক্ষলের হচ্ছে সজিনা। সো একসাথে ও উত্তর দিয়ে দিয়েছে। আরেকজন বলেছে সচরপক্ষল হলো গোলাপ। হ্যাঁ, গোলাপ গাছের পাতা যেটা, সেটা হচ্ছে সচরপক্ষল, উপরে একটা পাতা থাকে একদম মাথায়। আচ্ছা, এখন আসি যে ফাইলোট্যাক্সি। ফাইলোট্যাক্সি জিনিসটা কি? ফাইলোট্যাক্সি, এই কোশ্চেনটা 1 মার্কসের জন্য আসতে পারে, কতে আসতে পারে বা খতেও আসতে পারে। ফাইলোট্যাক্সি হচ্ছে যখন কোনো একটা গাছের মধ্যে পাতাটা, কাণ্ডটার মধ্যে পাতা কিভাবে আছে, এই জিনিসটা যে বিন্যস্ত হচ্ছে। পাতা একভাবে পাতা জন্মাতে পারে, যেমন এখান থেকে এবং এই উল্টা পাশ থেকে। আবার হতে পারে এখান থেকে পাতা জন্মালো, এখান থেকে পাতা, এখান থেকে পাতা, এখান থেকে, এটা একটা সিস্টেম হতে পারে। আবার এমন হতে পারে এখান থেকে পাতা হয়েছে, এই মাঝখানে এই পোর্শন থেকে একটা পাতা, এখান থেকে একটা পাতা, এখান থেকে আবার একটা পাতা, এখান থেকে পাতা, এখান থেকে পাতা, এভাবেও হতে পারে। এই যে বিন্যস্ত হওয়ার প্রক্রিয়া, এক এক গাছে এক এক রকম, এবং পাতার বিন্যস্ত হওয়ার প্রক্রিয়াটাকে আমরা বলি হচ্ছে ফাইলোট্যাক্সি। মানে যেই জিনিসটা দ্বারা আমরা বুঝতে পারি পাতাটা কিভাবে গাছের মধ্যে আছে, সেটা হচ্ছে ফাইলোট্যাক্সি। আচ্ছা, এখন দেখি যে পুষ্পমঞ্জরি বা পুষ্প বিন্যাস কি কি রকমের হতে পারে। এখন আমরা সবচাইতে মজার টপিকটাতে এখন ঢুকে যাব। এই চ্যাপ্টারের মধ্যে পুষ্প বিন্যাসটা খুব আমার কাছে বেশ ইজি মনে হয় এবং খুব মজার মনে হয়, কারণ হচ্ছে অনেকগুলো ফুল নিয়ে কথা বলা যায়। এখানে দেখো, পুষ্প বিন্যাস বা পুষ্পমঞ্জরি বা ইনফ্লোরেসেন্স, এই জিনিসটা আসলে কি? পুষ্প বিন্যাস, যখনই আমরা একটা ফুল দেখি, সেই ফুলটা যে অংশটার সাথে যুক্ত থাকে সেই জিনিসটা হচ্ছে পুষ্প মঞ্জরি। এই মঞ্জরি একটা দণ্ড, এই দণ্ডটার উপরে ফুলটা সাজানো থাকে। কিছু ক্ষেত্রে আমরা ফুল দেখতে পাই হচ্ছে একদম মাথায় একটা ফুল, আবার অনেক সময় দেখতে পাই যে এদিক দিয়ে আবার আরেকটা অংশের দিয়ে ফুল দেখতে পাচ্ছি। এরকম ভাবেও কিন্তু আমরা ফুল দেখতে পাই। তার মানে ফুল বিভিন্ন ভাবে বিন্যস্ত হচ্ছে, এবং এই যে মঞ্জরি দণ্ডটার উপরে সে যে এক এক দিক থেকে এক একটা ফুল বের হচ্ছে, এই বিন্যাসটাকে আমরা বলছি পুষ্প বিন্যাস। পাতার বিন্যাস একটু আগে দেখলাম, এখন আমরা দেখব পুষ্প বিন্যাস, এবং ডিটেইলসে পুষ্প বিন্যাস সম্পর্কে আমরা জানবো। পুষ্প বিন্যাসের ক্ষেত্রে বা ইনফ্লোরেসেন্সের ক্ষেত্রে আমরা মেইনলি দুইটা ভাগ পাই, একটা হচ্ছে রেসিমোস আর একটা হচ্ছে সাইমোস। প্রথমে আসি, রেসিমোস জিনিসটা কি? রেসিমোস জিনিসটা হচ্ছে যখন আমার মঞ্জরি দণ্ড, এটা মঞ্জরি দণ্ড যেটার গায়ে আমার ফুল বসানো থাকবে, সেখানে আমি যদি দেখি যে উপরের দিকে ছোট ছোট ফুল, যত নিচের দিকে আসছে ফুলের সাইজ বাড়ছে, এখানে ফুলের সাইজ বেড়ে গেল। এখন দেখো, এটা দেখলে তোমার কি মনে হবে? এই মঞ্জরি দণ্ডটা উপরের দিকে আরো বাড়তে পারে, মানে এটা আরো বড় হতে পারে, এই ছোট ছোট ফুলের কলিগুলো ফুটে যেতে পারে, এটা তোমার মনে হচ্ছে। এবং একই সাথে তুমি কি বুঝতে পারছো? এই যে নিচের ফুলটা, এই ফুলটা আসলে পুরনো ফুল, সবার আগে এই ফুলটা ফুটেছে, এই ফুলগুলো এখনো ফুটতে বাকি, এই ফুলগুলো ফুটতে পারে এবং এখান থেকে মঞ্জরি দণ্ড আরো সামনে এগিয়ে যেতে পারে, তাই না? এই জিনিসটা দেখলেই বোঝা যাচ্ছে। এই ধরনের মঞ্জরি দণ্ড এবং এই ধরনের যে পুষ্প বিন্যাস যদি থাকে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে রেসিমোস ধরনের। এবং এটাকে আমরা কিভাবে বলি বা লেখার সময় কি বলবো? আমরা বলবো হচ্ছে অনিয়ত বর্ধনশীল, মানে কোনো নির্দিষ্ট লেংথ আমি বলতে পারছি না। অনিয়ত মানে যেটাকে আমি ডেফিনেটলি বলতে পারছি না। বর্ধনশীল, এই জায়গাটা দিয়ে সে ক্রমাগত বাড়তে থাকবে, দিনকে দিন সে বাড়তেই পারে, এই জিনিসটা আমি দেখে বুঝতে পারছি, কিন্তু কখন সে থামবে, কোন জায়গাটায় থামবে, সেটা আমি বুঝতে পারছি না।
তখন সেটা হচ্ছে অনিয়ত বর্ধনশীল, এবং গোড়ার দিকে পুরনো ফুল আকারে বড় ফুল, এবং মাথার দিকে বা চূড়ার দিকে ছোট ফুল দেখতে পাবো, নতুন ফুল দেখতে পাবো। আচ্ছা, এখন যদি এই পুষ্পমঞ্জুরিটা বা এই রেসিমসটা, এই রেসিমসের কয়েকটা টাইপ আছে, টাইপগুলো নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখা যাবে এই যে ফুলটা রয়েছে এখানে, এই যে প্রত্যেকটা ফুল দেখতে পাচ্ছি, এই ফুলগুলার যদি বোটা থাকে, এখানে বোটা আছে, যদি বোটা থাকে প্রত্যেকটার বা বৃন্ত থাকে, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে একটা টাইপ, প্রথম টাইপ সেটা হচ্ছে রেসিম। তার মানে রেসিমস ধরনের পুষ্পমঞ্জুরিতে ফুলগুলোর মধ্যে যদি আমি বৃন্ত দেখতে পাই, বৃন্ত পুষ্প যদি তৈরি হয়, তাহলে সেটাকে বলবো রেসিম। যদি এখন আমার বোটা না থাকে তাহলে সেটার কি নাম হবে? তাহলে সেটার যে নামটা হবে সেটা হচ্ছে স্পাইক। আমার এখন মনে করো বোটার অংশটা নাই, অবৃন্তক যদি হয় তখন সেটার নাম হয়ে যাবে হচ্ছে স্পাইক। আচ্ছা, এখন আসি এই যে রেসিম বললাম, এই রেসিমের একটা উদাহরণ আমাকে দিতে পারবে? অবশ্যই তোমরা এই ফুলটা দেখেছো, কোন ফুলটা বলো তো? যখনই এখানে একটা বৃন্ত আছে, তারপরে নিচের দিকে বড় ফুল, উপরের দিকে ছোট ফুল, এবং একটা দণ্ডের মধ্যে চারপাশ দিয়ে অনেকগুলো ফুল বিন্যস্ত, এটা কিরকম দেখায়? কৃষ্ণচূড়া ফুলে কিন্তু এরকম একটা স্ট্রাকচার বা গঠন আমরা দেখতে পাই, তার মানে কৃষ্ণচূড়া রেসিম ধরনের। আবার আমি যদি রজনীগন্ধার কথা চিন্তা করি, রজনীগন্ধার দেখবে গোড়ার দিকের ফুলগুলো বড়, কিন্তু এই ফুলগুলো তুমি যদি টান দাও তাহলে দেখবে যে সেখানে কিন্তু বৃন্ত নেই, এটা পুরোটাই এই দণ্ডটার সাথে যুক্ত হয়ে আছে ফুলটা। তার মানে হচ্ছে রজনীগন্ধা জিনিসটা অবৃন্ত পুষ্পযুক্ত, তার মানে সেটা হচ্ছে স্পাইক। এখন আসি আরো একটা টাইপ আছে, সেটা হচ্ছে স্পাইকলেট। স্পাইকলেট আমরা পরে যাব, স্পাইকলেটের আগে আমরা ক্যাপিচুলামে যাই। ক্যাপিচুলাম জিনিসটা কি? ক্যাপিচুলাম, ক্যাপিচুলাম হচ্ছে যখন মঞ্জরি দণ্ড যেটা ছিল, এই যে লম্বা দণ্ডটা, লাঠির মতো অংশটা যেটার মধ্যে ফুল বিছিয়ে বিন্যস্ত আছে, এটার এই মাথাটা যদি এমন হয় যে ফুলে গেল এবং অনেক মোটা হয়ে গেল, তখন এই যে অংশটা, এই অংশটার মধ্যে দুইটা টাইপের ফুল বিন্যস্ত থাকে, দুইটা টাইপের ফুল সাজানো থাকে। এই সাইড দিয়ে একটা বড় ফুল আর মাঝখান দিয়ে ছোট ছোট ফুল। এই ফুলগুলো আসলে দেখতে কিরকম? এগুলো আসলে দেখতে হচ্ছে এই রকম, এবং সাইজে অনেক ছোট থাকে। এই টাইপ আমরা কোথায় দেখতে পাই? সূর্যমুখী ফুলে। সূর্যমুখী ফুলটাকে যদি দেখো, হলুদ একটা অংশ দেখতে পাবো চারপাশ জুড়ে, সেটা হচ্ছে এই বড় বড় পাপড়িগুলো, আর মাঝখানে ব্রাউন বা কালচে ধরনের অংশ দেখতে পাবো। সেগুলোকে যদি টান দাও তাহলে দেখবে এরকম একটা ছোট অংশ, মানে এটা আরো অনেক ছোট, আমি একটু বড় করে রেখেছি, একদম ছোট অংশ দেখতে পাবে, আলাদা আলাদা হয়ে উঠে আসছে। এই যে অংশগুলো, এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে পুষ্পিকা। এখন কোনটা কি কোন ধরনের পুষ্পিকা বলা হয়, কারণ দুইটার কালার, শেপ সবকিছুই ডিফারেন্ট। এই যে মাঝখানের গুলো, এগুলোকে বলা হয় হচ্ছে ডিস্ক পুষ্পিকা, আর এটাকে বলা হয় হচ্ছে রে পুষ্পিকা। মনে রাখার খুব সহজ উপায়, সূর্যমুখীর কথা চিন্তা করো, ফুলের চারপাশের হলুদ পাপড়িটাকে দেখলে কি মনে হয়? সূর্যের আলো ছড়িয়ে পড়ছে, মানে সানলাইটের সান রে ছড়িয়ে পড়ছে, তো সেই রে থেকে রে পুষ্পিকা। আর মাঝখানের এই যে অংশটা, এই যে অংশটা পুরোটা একটা ডিস্কের মতো, ডিস্কের উপরে সাজানো আছে হচ্ছে ডিস্ক পুষ্পিকা। তো আশা করি তোমরা ক্যাপিচুলামের বৈশিষ্ট্যটা বুঝতে পেরেছো, যে মঞ্জরি দণ্ডটা উপরে গিয়ে মাথাটা স্ফীত হবে, মোটা হবে, এবং সেখানে দুই ধরনের পুষ্পিকা, এটাকে আমরা পুষ্প বলবো না, পুষ্পিকা সাজানো থাকছে, এবং মাঝখানে যেই পুষ্পিকাটা থাকবে, ডিস্ক পুষ্পিকা, একদম মাঝখানে যেটা থাকবে সেটা হবে সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট আকারের, সাইজে ছোট চিকন ধরনের হবে। এই কারণেই যখন আমরা সূর্যমুখী ফুল দেখি তখন মনে হয় মাঝখানটা গর্ত হয়ে আছে, কারণ সেখানে সবচেয়ে ছোট আকারের পুষ্পিকাগুলো রয়েছে। আচ্ছা, এখন যদি আমি চলে যাই হচ্ছে সাইমসে, আমি স্পাইকলেট নিয়ে এখন আলোচনা করছি না, পোয়েসিতে গিয়ে আলোচনা করব। রেসিমসের পরে আরেকটা টাইপ আছে হচ্ছে সাইমস ধরনের। সাইমস হচ্ছে রেসিমসের ঠিক উল্টো। রেসিমসে এতক্ষণ আমরা কি জেনেছি, যে মঞ্জরি দণ্ডের উপরের দিকে ছোট ফুল, নিচের দিকে বড় ফুল,
সাইমোসে হবে উল্টা। তার মানে সাইমোসে প্রথম ফুলটা একদম মাথায় তৈরি হবে, নিচের দিকে নতুন ফুল আসবে। তার মানে হচ্ছে এটাকে কি অনিয়ত বর্ধনশীল বলতে পারবো না, কারণ আমার এই দণ্ডটা এখানে গিয়ে ফুল তৈরি করলো, সো আমার এই দণ্ডটা এখানে বৃদ্ধি শেষ, ফুলটার এই দণ্ডের বৃদ্ধি এখানেই শেষ। তার মানে এটা নিয়তভাবে বর্ধনশীল বা নির্দিষ্টভাবে বর্ধনশীল, নির্দিষ্ট একটা লেন্থ পর্যন্ত সে যাবে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এই সাইমোসের মধ্যে এই যে মাথায় একটা ফুল হলো, নিচের দিকে আর নতুন কোনো ফুল হয় না, নিচের দিকে নতুন ফুল না হলে এই যে একটা ফুল হয়ে গেল তখন একক পুষ্প সে তৈরি করে, এই যে সিঙ্গেল ফ্লাওয়ার বা একক পুষ্প বিশিষ্ট হয়, তখনও কিন্তু সেটা সাইমোস ধরনের পুষ্পমঞ্জরি। এটার একটা উদাহরণ কি হতে পারে, যেমন হতে পারে হচ্ছে জবা ফুল, গোলাপ ফুল, এগুলো কিন্তু সাইমোস ধরনের। একক ফুল মানেই হচ্ছে সাইমোস ধরনের জিনিসটা। আর যদি একক ফুল নাও হয় তাহলে নতুন ফুল কোথা থেকে আসবে, নিচের দিক থেকে নতুন ফুল আসা শুরু করবে, নিচের দিকে থাকবে নতুন ফুল, উপরে থাকবে সবচেয়ে পুরনো ফুলটা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো সাইমোস এবং রেসিমোস জিনিসটাকে। অনেকেই কমেন্ট করছো, অনেকে আমি দেখতে পাচ্ছি ফুলের ইমোজি দিয়ে ভরিয়ে দিচ্ছ কমেন্ট সেকশনটা, দেখতে বেশ সুন্দর লাগছে। অনেকে হলুদ, তারপর লাল, গোলাপি, অনেক রকমের ফুল দিচ্ছ, একজন জবা ফুলের ছবি দিয়েছো। আচ্ছা, এখন আসি হচ্ছে ফুলের মধ্যে কি কি আছে। ফুলের মধ্যে যা যা আছে সেটা যদি আমি ভিজুয়ালাইজ করি বা চিন্তা করি, তাহলে দেখো তুমি একটা মনে করো জবা ফুলই নিলে, কারণ জবা ফুল নিয়ে আমাদের পড়তে হবে কিছুক্ষণ পরে। জবা ফুল নিয়ে যদি তুমি চিন্তা করো তাহলে কি কি দেখতে পাবে, একটা পাবে হচ্ছে ফুলটার মধ্যে থাকবে হচ্ছে বৃতি, তারপরে থাকবে হচ্ছে পাপড়ি, তারপরে আর কি থাকবে, পুংস্তবক থাকবে, স্ত্রী স্তবক থাকবে। এখন আরো কিছু জিনিস থাকতে পারে ফুলের মধ্যে, তার মধ্যে একটা হচ্ছে মঞ্জরি পত্র বা ব্র্যাক্ট। ব্র্যাক্টটা কি, এই যে এতক্ষণ মঞ্জরি দণ্ড নিয়ে আলোচনা করলাম, যদি এমন হয় এটা হচ্ছে মঞ্জরি দণ্ড, এবং মঞ্জরি দণ্ডের মধ্যে এইখানে ছোট্ট একটা পাতার মতো অংশ আছে ঠিক গোড়ায়, এটা হচ্ছে গাছের কাণ্ডটা বা শাখাটা, এই গোড়াটায় কক্ষের অংশ থেকে একটা ছোট পাতা তৈরি হয়েছে, এই যে পাতাটা এটা হবে হচ্ছে ব্র্যাক্ট বা মঞ্জরি পত্র। তার সাথে যদি আবারও এরকম ছোট একটা অংশ দেখতে পাই সেটা হয়ে যাবে আমার উপমঞ্জরি পত্র। উ ম প দিয়ে মেহেন্দিতে লেখা হয়, উল্টো করে লিখেছি উপমঞ্জরি পত্র। তো এই দুইটা জিনিস এক্সট্রা তৈরি হতে পারে, বিভিন্ন ফুলে জিনিসটা তৈরি হয়ে থাকে, সব ফুলে আমরা দেখতে পাই না। আচ্ছা, এখন আসি হচ্ছে আমাদের ফুলের মধ্যে যে বৃতি রয়েছে, পাপড়ি রয়েছে, তারপরে যে পুংস্তবক, স্ত্রীস্তবক রয়েছে, এগুলার আসলে কি কি টাইপের বৈশিষ্ট্য থাকতে পারে। এই যে বৃতি আর পাপড়ি, এই দুইটা জিনিসও কিন্তু এই ইনফ্লোরেসেন্স বা পুষ্পমঞ্জরি বা ফাইলোট্যাক্সির মতো নির্দিষ্টভাবে বিন্যস্ত, এবং তাদের বিন্যাসটাকে আমরা আরেকটা নাম দিয়েছি, এখানে অনেকগুলো নাম আসলে আমাদের মনে রাখতে হয়, যেমন হচ্ছে পুষ্প পত্র বিন্যাস বা এস্টিভেশন, এটাকে আমরা বলছি পুষ্প পত্র বিন্যাস। এইখানে আমরা কাদের বিন্যস্ত হওয়া দেখব, বৃতি এবং পাপড়ি বা দল, এই দুইটা জিনিস বিন্যস্ত হয় হচ্ছে এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাসের মাধ্যমে। এখন যদি আসি এই এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাস কয় টাইপের রয়েছে, কি কি ভাবে বিন্যস্ত হতে পারে। প্রথমেই দেখো, আমার মনে করো যে বৃতি বা দল আছে হচ্ছে 5টি, বৃতি দিয়ে আমরা যদি হিসাব করি 5টি আছে, এবং 5টি এমন ভাবে রয়েছে কেউ কাউকে টাচ করছে না, কেউ কাউকে স্পর্শ করছে না, এখানে 1টা 2টা 3টা 4টা এবং 5টা। এরকম ক্ষেত্রে দেখো কেউ কাউকে কি টাচ করতে পারছে না, কিন্তু একসাথে আছে। এই এরকম ভাবে যখন বিন্যস্ত থাকবে তখন সেটা কি বলবো, মুক্ত বা ওপেন। এই জায়গাগুলো মুক্ত, প্রত্যেকটা জাংশন বা সংযোগ স্থলের জায়গাটায় সংযুক্ত নাই, মুক্ত হয়ে আছে। অনেক ক্ষেত্রে এগুলো যুক্ত থাকতে পারে, বৃত্তিগুলো একসাথে লেগে থাকতে পারে, ফুলের পাপড়িগুলো একসাথে লেগে থাকতে পারে, আমরা কিন্তু অনেক ফুলেই দেখতে পাই, বা অনেক ফুলের বৃত্তিতেও জিনিসটা দেখতে পাই। আচ্ছা, আমরা ফার্স্টে পড়লাম মুক্ত, এখন আসো দেখি যদি এমন হয় যে
বৃতি বা পাপড়ির প্রান্তগুলা খুব আলতো ভাবে টাচ করছে, প্রান্তগুলা টাচ করছে, তাহলে সেটার নাম হবে প্রান্ত স্পর্শী, প্রান্ত স্পর্শী বা ভালভেট। আমি ইংলিশটার সাথে সাথে বলছি কারণ এমসিকিউতে ইংলিশটা এসে থাকে। আচ্ছা, একজন বলেছে হচ্ছে গন্ধরাজ, জেএম জান্নাত বলেছে গন্ধরাজ। গন্ধরাজটা মেইনলি হচ্ছে ওপেন ধরনের পুষ্পপত্র বিন্যাস, ওপেন টাইপটা দেখা যায় হচ্ছে গন্ধরাজের বৃতিতে দেখতে পাই আমরা। আচ্ছা, এখন আসি টুইস্টেড বা পাকানোতে। টুইস্টেড মানে আমরা কি বুঝি? আমরা মিস্টার টুইস্ট চিপস খেয়েছি, মিস্টার টুইস্টের দেখে কিন্তু একদম পেঁচানো না। আমরা যদি এই টুইস্টেড ধরনের এস্টিমেশনটা আঁকি তাহলে আঁকবো কিভাবে? পাঁচটা যদি চিন্তা করি পাপড়ি বা বৃতি, যেটাই আমরা কল্পনা করি না কেন, দেখতে হবে এরকম। দেখো, একটা মাথা বাহিরে, একটা মাথা ভেতরে, একটা মাথা বাহিরে, একটা মাথা ভেতরে। পাঁচটার ক্ষেত্রেই একটা মাথা ভেতরে থাকছে, একটা প্রান্ত বাহিরে থাকছে। এইটা হচ্ছে আমার টুইস্টেড বা পেঁচানো ধরনের। আচ্ছা, এখন দেখো টুইস্টেডটা দেখলাম, এখন আমরা কিছু স্পেশাল ট্যাগ দেখবো এবং এই জিনিসগুলো আমাদের ভালোভাবে মনে রাখতে হবে কারণ এই জায়গাটাতে প্যাচটা লাগে। কোথায়? একটা হচ্ছে ইমব্রিকেট আর একটা হচ্ছে কুইনকানশিয়াল। ইমব্রিকেটটা কিরকম? এটা একটা পাপড়ি, এইটা আরেকটা, এইটা একটা পাপড়ি, এইটা একটা পাপড়ি এবং এইটা একটা পাপড়ি। ওকে, এখন দেখো এখানের এই যে পাপড়িটা, এই যে পাপড়িটা রয়েছে এটার দুইটা মাথা ভেতরে, আর এই পাপড়িটার দুইটা মাথাই কি বাহিরে, আর এই প্রত্যেকটার তিনটার একটা মাথা ভেতরে, একটা মাথা বাহিরে, বাহিরে ভেতরে, বাহিরে এবং ভেতরে। এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় হচ্ছে ইমব্রিকেট। ইমব্রিকেট। আচ্ছা, ইমব্রিকেট তাহলে কি দিয়ে মনে রাখবো? যখন একটা পাপড়ি বা বৃতির দুইটা প্রান্ত ভেতরের দিকে থাকবে আর আরেকটা পাপড়ি বা বৃতির দুইটা প্রান্ত বাহিরে, আর বাকি সবগুলো টুইস্টেড বা পাকানো অবস্থায় আছে, এই তিনটা পাকানো অবস্থায় আছে, তখন সেটাকে বলবো ইমব্রিকেট। এখন আসি হচ্ছে কুইনকানশিয়ালে। কুইনকানশিয়ালটা হচ্ছে ইমব্রিকেটের মতোই, জাস্ট সংখ্যাটা ডিফারেন্ট। যেমন কুইনকানশিয়ালে দেখা যাবে যে এটা হচ্ছে আরেকটা এবং এটা হচ্ছে আরেকটা পাপড়ি। দেখো, এটা এবং এটা দুইটা প্রান্তই বাহিরে, এইটা এবং এটা দুইটা প্রান্তই ভেতরে। এটা হচ্ছে টুইস্টেড অবস্থায়, এটা হচ্ছে কুইনকানশিয়াল, কুইনকানশিয়াল ধরনের। তো আশা করি তোমরা ইমব্রিকেট এবং কুইনকানশিয়ালের পার্থক্যটা বুঝতে পারছো। একটাতে একটা করে পাপড়ির হিসাব, আর একটাতে হচ্ছে দুটো করে পাপড়ির হিসাব বা বৃত্তির হিসাব। এবং লাস্ট টাইপের এস্টিমেশন হচ্ছে ভেক্সিলারি। ভেক্সিলারিটা খুবই সুন্দর দেখতে। তোমরা কি কেউ অপরাজিতা ফুল দেখেছো? কেউ যদি দেখে থাকো আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে অপরাজিতা ফুল কে দেখেছো? নীল রঙের খুব সুন্দর ফুল। ভেক্সিলারিটার ক্ষেত্রে দেখো, উপরের এই যে পাপড়িটা, এই পাপড়িটা অনেক বড় হয় এবং এই বড় পাপড়িটা পুরো অংশে প্রায় অর্ধেকটা ঢেকে রাখে, এবং সেকেন্ড আর থার্ড এই দুইটা পাপড়ি একটা মাথা ভেতরে, একটা মাথা বাহিরে। আর এইখানে দুটো পাপড়ি আছে, দুটো আসলে দেখতে মনে হয় যে একসাথে আছে এবং দুটো মিলে একসাথে একটা নৌকার মতো শেপ তৈরি করে, এরকম একটা নৌকার মতো শেপ তৈরি করে, এবং এটা দুইটা মাথা ভেতরের দিকে ঢোকানো অবস্থায় থাকে। এটা হচ্ছে ভেক্সিলারি ধরনের। এবং ভেক্সিলারি ধরনটা কোথায় দেখতে পাই? অপরাজিতা ফুলে দেখতে পাবো, শিম গাছের ফুলে দেখতে পাবো, শিম ফুলে দেখতে পাবো। আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই। অনেকেই কমেন্ট করেছো। আচ্ছা, অনেকেই বলেছে হ্যাঁ যে দেখেছো
আচ্ছা, অনেকেই অপরাজিত ফুল দেখেছো। অপরাজিত ফুল যদি দেখে থাকো বা হাতের কাছে থেকে থাকে, একজন বলেছে তার বাসাতেই রয়েছে, তাহলে তখন ফুলটা এনে কিন্তু তুমি দেখতে পারো যে একটা বড় পাপড়ি পাবো এবং দুইটা পাপড়ি এরকম পাবো, একটা মাথা ভেতরে থাকবে, দুইটা মাথা বাহিরে থাকবে, একটা মাথা বাহিরে থাকবে, আর ছোট দুইটা পাপড়ি পাবো যার একটা মাথা এই ভেতরের দিকে ঝোঁকানো থাকে। আচ্ছা, তো এটা গেল আমাদের পুষ্পপত্র বিন্যাস, এবং এটা থেকে এমসিকিউ আসে প্রচুর। এটা বইয়ের পাশে লিখে রাখতে পারো, এটা এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি পুংস্তবকের কিছু স্পেশাল বৈশিষ্ট্য দেয়। পুংস্তবকে যেই পরাগধানীগুলো রয়েছে, সেই পরাগধানীর কিছু প্রকার ভেদ রয়েছে। যেমন কিছু পরাগধানীর গোড়ার দিকে পুংদণ্ডযুক্ত, কিছু পরাগধানীর বডির পেছনের দিকে মাঝখান থেকে পুংদণ্ড থাকে, কিছু পরাগধানীর একটা পোর্শন, পুরো পোর্শনটা জুড়ে পুংদণ্ডটা যুক্ত থাকে, আর কিছু পরাগধানী রয়েছে ঠিক মাঝখানে অল্প ছোট্ট একটা জায়গা জুড়ে পুংদণ্ডটা যুক্ত থাকে। এই যে বিভিন্ন টাইপের পরাগধানী, পরাগধানীর যে প্রকারভেদটা, সেটার কোনটার কি নাম সেটাতে আমি যদি আসি, এই যে এটা একদম নিচের দিকে যুক্ত, এটা হচ্ছে পাদলগ্ন, এইটা হচ্ছে পৃষ্ঠলগ্ন, পেছনের দিকে পৃষ্ঠের দিকে একটা মাঝখানের অংশতে যুক্ত আছে পুংদণ্ডটা, এইটা হচ্ছে পার্শ্বলগ্ন, আর এটা হচ্ছে সর্বমুখ। আমরা সর্বমুখটাকে ভালোভাবে মনে রাখবো, কারণ সর্বমুখের একটা স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই পরাগধানীটা সব দিকে ঘুরতে পারে। এটা যদি পরাগধানীটা হয়, এটা যদি পুংদণ্ড হয়, তাহলে এভাবে করে পরাগধানীটা মুভ করতে পারে। তার মানে ফুল যদি বাঁকা হয়ে যায়, পরাগধানী ইজিলি এরকম হয়ে যাবে, ফুল যদি এদিকে চলে যায়, পরাগধানী ইজিলি এদিকে চলে যাবে। সো এটা হচ্ছে এই সর্বমুখটা একটা স্পেশাল বৈশিষ্ট্য। আচ্ছা, এরপরে আসি হচ্ছে টেট্রাডিনেমাস এবং ডাইডিনেমাস। টেট্রাডিনেমাস আর ডাইডিনেমাসের মধ্যে মেইন পার্থক্য হচ্ছে, টেট্রাডিনেমাসটা বলা হয় যদি 6টা পুংকেশর থাকে, 6টা, 3, 4, 5, 6, এবং এই 6টার মধ্যে যদি 2টা পুংদণ্ড ছোট হয়, পুংকেশর পুরাটাই যদি এরকম ছোট হয়, আর 4টা যদি লম্বা হয়, তাহলে সেটাকে বলে টেট্রাডিনেমাস। আর ডাইডিনেমাসটা কি? যখন আমার 4টা পুংকেশর রয়েছে, তার মধ্যে 2টা পুংকেশর ছোট, 2টা বড়, তখন সেটাকে বলা হয় হচ্ছে ডাইডিনেমাস। এটা হচ্ছে এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন যা বলছি সবই এমসিকিউ এর জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। এখন আসি হচ্ছে স্ত্রী স্তবকে। স্ত্রী স্তবকের মধ্যে আমরা বেশ কয়েকটা টার্ম মনে রাখবো। যেমন হচ্ছে আমি যদি অধিগর্ভ বলি, তারপরে অধগর্ভ বলি, তারপর যদি বলি হাইপোগাইনাস, হাইপোগাইনাস, তারপর যদি বলি এপিগাইনাস, আরেকটা টাইপ আছে হচ্ছে পেরিগাইনাস। আচ্ছা, এখন আমরা বেশ কয়েকটা নাম দেখলাম, এখন কোনটা কি সেটাতে যদি আসি, যখনই অধিগর্ভ বলছি, অধিগর্ভর ইংলিশ হচ্ছে সুপেরিয়র ওভারি, মানে ওভারি বা গর্ভাশয় যেটা, সেটা উপরে থাকবে, তার নিচের অংশ থেকে ফুলের বাকি স্তবকগুলো, যেমন পাপড়ি, তারপর পুংস্তবক, তারপর বৃতি, এই 3টা জিনিস গর্ভাশয়ের নিচে থাকবে। যদি এরকম হয় তাহলে সেটা হচ্ছে অধিগর্ভ। এবং এই যে অধিগর্ভ, এই অধিগর্ভটা কি ধরনের ফুলে থাকে? হাইপোগাইনাস ধরনের ফুলে থাকে। হাইপো কথাটার মানে হচ্ছে নিচে, মানে এই গর্ভাশয়টার নিচে। সো হাইপোগাইনাস ধরনের ফুলে বা হাইপোগাইনাস পুষ্পে অধিগর্ভ থাকে, সুপেরিয়র ওভারি থাকে। আচ্ছা, অধগর্ভটা কি? যখন আমার গর্ভাশয় হচ্ছে এটা ফুলের, এবং গর্ভাশয়টার এই যে পোর্শনটা, এতটুকু গর্ভাশয়, গর্ভাশয়ের উপর থেকে ফুলের পাপড়ি আসলো, পুংস্তবক আসলো, উপর থেকে গর্ভাশয়ের এই অংশটার উপর থেকে আসবে, তখন সেটা হচ্ছে অধগর্ভ, ইনফেরিয়র ওভারি, নিচে থাকছে। এবং অধগর্ভ কোন ধরনের ফুলে দেখতে পাই? এপিগাইনাস ফুলে দেখতে পাই। আর পেরিগাইনাসটা কি?
যখন আমার গর্ভাশয় যদি এটা হয়, গর্ভাশয়ের সাথে যে পুষ্পাক্ষ যেটা, যেই জায়গাটার মধ্যে বৃতি, স্ত্রীস্তবক, পুংস্তবক যুক্ত হয়ে থাকবে, যেই জায়গাটায় সে বসবে, এই জায়গাটা একটু প্রসারিত হবে বা চ্যাপ্টা ধরনের হয়ে যাবে। এবং গর্ভাশয়টা যেখান থেকে হয়েছে তার ঠিক চারপাশ থেকে একই এরিয়া থেকেই পুংস্তবক তৈরি হবে, ফুলের যে দল, পাপড়ি, সেই পাপড়িটা তৈরি হবে। এইটা হচ্ছে পেরিগাইনাস বা গর্ভকটি ধরনের ফুল, গর্ভকটি পুষ্প, যখন গর্ভাশয়ের চারপাশে ঘিরে থাকছে বাকি স্তবকগুলো। তো আশা করি এই জিনিসগুলো, এটা হচ্ছে পেরিগাইনাস, এই 5টা কথার অর্থ আমার মনে হয় তোমরা এখন বুঝে গিয়েছো। আচ্ছা, অনেকেই কমেন্ট করেছো, একজন বলছো মটরশুঁটি, মটরশুঁটিও হচ্ছে ভেক্সিলারি ধরনের, ঠিক বলেছো। তারপর আচ্ছা, অনেকেই কমেন্ট করছো এখনো। আচ্ছা, তোমরা যারা কমেন্ট করছো, কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট সেকশনে একটু জানিয়ে দিতে পারো। এখন আসি, এই যে ফুল নিয়ে এত কিছু বললাম, এই ফুলটা জেনে আসলে আমাদের কি হবে, এই ফুলের বৈশিষ্ট্যগুলো দিয়ে আসলে আমি কি করতে পারি। এই ফুলের বৈশিষ্ট্যগুলো দিয়ে আমি আসলে বুঝতে পারবো যে কোনো একটা নির্দিষ্ট ক্লাসের বা নির্দিষ্ট ফ্যামিলির ফুলটা কিরকম হয়। ফুলটা দেখে ওই গাছটার, তারপরে ওই গাছের যে ফলটা হবে, সেই ফলটার বৈশিষ্ট্য আমি বুঝতে পারবো। এখন আসো, যে ডিম্বকটা রয়েছে ফুলের গর্ভাশয়ের ভেতরে, এই ডিম্বকটা আসলে দেখতে কিরকম হবে বা কোথা থেকে তৈরি হবে। একটা প্রশ্ন আসে যে প্লাসেন্টা কি, প্লাসেন্টা কি? এটার অ্যান্সার যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো যে প্লাসেন্টা কি। আচ্ছা, প্লাসেন্টা জিনিসটা কিভাবে বিন্যস্ত থাকে, সেই বিন্যাসটাকে বলা হয় হচ্ছে প্লাসেন্টেশন। এখন প্লাসেন্টেশনে আমরা যদি যাই, ফুলের যে গর্ভাশয়টা, সেটার ভেতরে প্লাসেন্টেশনটা বিভিন্ন টাইপের হয়ে থাকে। এখন দেখো, একটা টাইপ আছে হচ্ছে মার্জিনাল। মার্জিনালের ছবিটা বইতে আমি যে বই ফলো করছি সেই বইতে এরকম ভাবে আছে। এখন এই ছবি দেখে আমি কি বুঝবো? এই ছবিটার মানে হচ্ছে, আমি যদি গর্ভাশয়টাকে কেটে ফেলি, লম্বা করে কাটি, এভাবে যদি কাটি, তাহলে আমি এই জায়গাটা দিয়ে হচ্ছে ডিম্বক দেখতে পাবো। তার মানে আমার একটা প্রান্ত দিয়ে হচ্ছে ডিম্বক গুলা তৈরি হয়েছে। এটা গুলো হচ্ছে মার্জিনাল ধরনের। তারপর একটা আছে হচ্ছে অক্ষীয় ধরনের। অক্ষীয়টা কিরকম? এটা গর্ভাশয় যদি হয়, মাঝখানে একটা অক্ষ থাকবে, এই অক্ষ থেকে ডিম্বক তৈরি হবে, এইখানে ডিম্বক থাকবে। এবং আমি যদি এইভাবে কাটি, জিনিসটা দেখবো হচ্ছে মাঝখানে অক্ষ, কয়েকটা প্রকোষ্ঠ দেখতে পাবো, এবং প্রকোষ্ঠের ভেতরে হচ্ছে ডিম্বক গুলা তৈরি হয়েছে অক্ষ থেকে, কিন্তু ডিম্বকটা আছে একটা প্রকোষ্ঠের ভেতরে। এটা হচ্ছে অক্ষীয় ধরনের। আচ্ছা, অনেকেই কমেন্ট করছো, আমি দেখতে পাচ্ছি অনেকেই প্রশ্ন করেছো, অ্যান্সার দিয়েছে হচ্ছে অমরা। প্লাসেন্টা মানে হচ্ছে অমরা। আচ্ছা, কোনটাকে প্লাসেন্টা বলা হয় আসলে আমি এটা জানতে চাচ্ছিলাম, আমার প্রশ্নটা মনে হয় তোমরা ধরতে পারোনি। হ্যাঁ, একজন বলেছে, যেমন ইনাম আলী খান, ও বলেছে যার মধ্যে থেকে ডিম্বক সৃষ্টি হয়। ও সঠিক উত্তর দিয়ে ফেলেছে। রাধিকা পাল বলেছে দ্য টিস্যু ফ্রম হুইচ ওভিউল ইজ ফর্মড। হ্যাঁ, ও সঠিক উত্তর দিয়েছে। তারপর অনেকে অ্যান্সার দিচ্ছ, অমরাই লিখেছে অনেকে। তারপর রাফিন, ডোরেমন, তারা বলেছে হচ্ছে গর্ভাশয় থেকে ডিম্বক সৃষ্টি হয়। রাফিন বলেছে অমরা। সাদাত রহমান বলেছে গর্ভাশয়ের ভেতরে যে টিস্যু থাকে এবং সেখান থেকে ডিম্বক সৃষ্টি হয়, তাই হচ্ছে প্লাসেন্টা। হ্যাঁ, অমরা জিনিসটা হচ্ছে যেই টিস্যুটা থেকে আমার ফুলের ভেতরে ডিম্বকটা তৈরি হবে, সেই অংশ টিস্যুটা হচ্ছে প্লাসেন্টা। এবং প্লাসেন্টাটা কোথায় আছে, সেই বিন্যাসটাকে আমরা বলি অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন। আচ্ছা, অক্ষীয় প্লাসেন্টেশন আমরা দেখলাম। এখন আমরা দেখবো ফ্রি সেন্ট্রাল। ফ্রি সেন্ট্রাল হচ্ছে, আমি যদি অন্য একটা কালি দিয়ে লিখি, আমি যদি গর্ভাশয়টাকে কাটি, তাহলে দেখতে পাবো যে ঠিক মাঝখানে একটা অক্ষ আছে, এই অক্ষ থেকে ডিম্বক তৈরি হয়ে আছে, কিন্তু কোনো প্রকোষ্ঠ নেই। এটা হচ্ছে ফ্রি সেন্ট্রাল ধরনের। এরপরে রয়েছে প্যারাইটাল। প্যারাইটালের সবচেয়ে সুন্দর সুন্দর উদাহরণ হচ্ছে আমরা যে শশা খাই, শশা, তারপর লাউ,
সেগুলো হচ্ছে প্যারাইটালের সুন্দর উদাহরণ। এটা দেখা যাবে যে প্রাচীর, এই প্রাচীরের গা থেকে ডিম্বক তৈরি হয়ে আছে, কয়েকটা দিক থেকে তৈরি হয়ে আছে। এটা হচ্ছে প্যারাইটাল ধরনের মাঝখান, এটা হচ্ছে মাঝখান এবং এটা হচ্ছে তার প্রাচীরটা। আচ্ছা, এরপরে আছে হচ্ছে সুপারফিশিয়াল। সুপারফিশিয়ালটা খুব সুন্দর। আমরা যদি পদ্ম ফুল কখনো দেখি, পদ্ম ফুলের যেই গর্ভাশয়টা থাকে সেটাকে যদি কাটি, দেখবে অনেক ছোট ছোট গুড়ি গুড়ি ডিম্বক পাওয়া যাচ্ছে, অনেক ডিম্বক হয় সেখানে এবং সেটার মধ্যে অনেক প্রকোষ্ঠ আছে। সুপারফিশিয়ালে অসংখ্য প্রকোষ্ঠ থাকে, এই প্রত্যেকটা ছোট ছোট প্রকোষ্ঠ। এবং এটার স্পেশাল বৈশিষ্ট্যটা হচ্ছে এই যে প্রকোষ্ঠটা, এই প্রকোষ্ঠর গা থেকে হচ্ছে ডিম্বক তৈরি হবে। ডিম্বক তৈরি হচ্ছে প্রকোষ্ঠের প্রাচীর থেকে। এটা হচ্ছে সুপারফিশিয়ালের বৈশিষ্ট্য এবং অনেক ডিম্বক এখানে দেখবো। আরেকটা হচ্ছে বেজাল। বেজালে যদি আসি, বেজালটা হচ্ছে আমার, এটা যদি হয় গর্ভাশয়, এই নিচে হচ্ছে ডিম্বক তৈরি হবে, বেইজে তৈরি হবে, এটা হচ্ছে বেজাল। আর এপিকাল হচ্ছে গর্ভাশয় যদি এটা হয়, উপর থেকে, এখান থেকে উপর থেকে ডিম্বক তৈরি হবে। মনে করো এখানে একটা ডিম্বক আছে, এই একটা ডিম্বক, এটা হচ্ছে এপিকাল ধরনের। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে প্লাসেন্টেশন কি কি টাইপের হতে পারে, এই জিনিসটা সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা তো ফুল সম্পর্কে জানলাম, ডিম্বক সম্পর্কে জানলাম, এখন আমরা একটু ফল সম্পর্কে জানবো। ফল জিনিসটা কি, ফলের মধ্যে মানে ফলটা কি কি টাইপের হতে পারে সেটা যদি আসি, ফল একটা হতে পারে হচ্ছে ট্রু বা প্রকৃত ফল। প্রকৃত ফল জিনিসটা কি, যখন গর্ভাশয় থেকে ফল উৎপন্ন হয় তখন সেটা হবে হচ্ছে প্রকৃত। কিন্তু গর্ভাশয় ছাড়াও অন্যান্য বিভিন্ন অংশ থেকে ফল তৈরি হতে পারে, অন্যান্য অংশগুলো ফুলে গিয়ে কোষ বিভাজন করে করে ফল তৈরি করতে পারে, তখন সেটাকে বলবো হচ্ছে অপ্রকৃত ফল। এরপরে ফলের মধ্যে আরো কয়েকটা টাইপ আছে, যেমন হচ্ছে গুচ্ছ ফল, তারপর হচ্ছে যৌগিক ফল। গুচ্ছ ফলটা কি, যখন একটা ফুলের মধ্যে ফুল হচ্ছে আমার একটা, কিন্তু ফুলের ভেতরে স্ত্রী স্তবকের ভেতরে যে গর্ভপত্র, সেই গর্ভপত্র অনেকগুলো, মানে মাথার উপরে গেলে আমি দেখতে পাবো অনেকগুলো গর্ভমুণ্ড রয়েছে, তার মানে গর্ভপত্র অনেকগুলো রয়েছে এবং প্রত্যেকটা গর্ভপত্র থেকে একটা আলাদা ফল তৈরি হয়েছে, সেই সবগুলো ফল একসাথে থাকছে, তখন সেটাকে বলবো হচ্ছে গুচ্ছিত ফল। তার মানে এটা যদি ফুলটা হয়, মনে করো এটা হচ্ছে ফুল, এই ফুলের মাথায় আমি অনেকগুলো গর্ভমুণ্ড দেখছি, তার মানে প্রত্যেকটার জন্য একটা করে আলাদা গর্ভপত্র আছে, সেই প্রত্যেকটা গর্ভপত্র নিষিক্ত হয়ে একটা আলাদা আলাদা ফল তৈরি করছে এবং সবগুলো ফল একসাথে আছে, তখন সেটা গুচ্ছিত ফল। আর আরেকটা জিনিস আছে যৌগিক ফল। যৌগিক ফলটা হচ্ছে যখন আমার পুরো মঞ্জরি দণ্ডের এখানের ফুলটা একটা ফল তৈরি করলো, এখানে একটা ফল, এখানে একটা ফল, এখানে একটা ফল, এবং পুরো মঞ্জরি দণ্ডটাকে একসাথে একটা আস্ত ফল হিসেবে আমি কাউন্ট করছি। একটা আস্ত আবরণ, একটা নির্দিষ্ট আবরণ দিয়ে পুরো অংশটা আবৃত হয়ে গেল, তখন সেটা হয়ে যাবে হচ্ছে আমার যৌগিক ফল। এরপরে আসি যে লিগিউম কি। লিগিউম হচ্ছে আমরা যখন মটরশুঁটি দেখি, মটরশুঁটিতে কি দেখতে পাই, এরকম একটা অংশ দেখতে পাই না, এবং এখানে শুঁটিগুলো বিছানো থাকে। এখানে কি হয়, আমাদের লিগিউমের মধ্যে তক্তা এভাবে আছে, তক্তা এভাবে খুললে এখানে আমি বীজগুলো বিছানো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে লিগিউম ধরনের। কিন্তু সিলিকুয়াটা হচ্ছে যখন লিগিউমের মতো দেখতে, কিন্তু সিলিকুয়াটার ছোট্ট একটা পার্থক্য আছে, আমার দুইটা অংশ আলাদা ঠিকই হবে, কিন্তু মাঝখানে একটা এক্সট্রা অংশ থাকবে এবং এই অংশটার ভেতরে আমার বীজ বিন্যস্ত অবস্থায় থাকবে, বীজটা থাকবে মাঝখানে, এই পোর্শনেও যাবে না, এই পোর্শনেও যাবে না, এটা হচ্ছে আমার সিলিকুয়া। আচ্ছা, তো আশা করি যে ফলের অংশগুলো রয়েছে এই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো, যারা কমেন্ট করছো আমার মনে হয় সবাই বুঝতে পারছো যে কি কি বলা হচ্ছে। আচ্ছা, ওকে, এখন আসি হচ্ছে যে বেরি টাইপের ফল কি। বেরি, বেরি টাইপের ফলগুলো হচ্ছে যখন ফলের মধ্যে কি থাকে, একটা থাকে হচ্ছে মধ্যত্বক, অন্তত্বক, আর একদম বাহিরের দিকে একটা ত্বক থাকে। মধ্যত্বক আর অন্তত্বক যখন মিশে যাবে, একসাথে ফিউজ হয়ে যাবে, আলাদা করা যাবে না, এবং দুইটাই রসালো হবে এবং তার ভেতরে বীজগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আমি দেখতে পাবো, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে
বেরি জাতীয় ফল, এবং বেরিগুলো সবসময় রসালো ধরনের হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা জানবো হচ্ছে দুটো গোত্র বা ফ্যামিলি সম্পর্কে, একটা হচ্ছে পোয়েসি, একটা হচ্ছে মালবেসি। এখন যদি পোয়েসিতে আসি, পোয়েসির মধ্যে আমরা মনে রাখবো এটা কি দিয়ে, ধান দিয়ে। ধানের বৈশিষ্ট্যতে আমি যদি খুব কমন চিন্তার থেকে যাই, খুব সাধারণভাবে যাই, তাহলে ধানের মূলটা কিরকম, গুচ্ছ মূল পাচ্ছি ধানে। তারপরে তার কাণ্ডটা কিরকম পাবো, ফাঁপা কাণ্ড। এর আগে ফাঁপা কাণ্ডর বৈশিষ্ট্য বলার সময় বলে ফেলেছি যে এখানে আমরা ধানের মধ্যে ফাঁপা কাণ্ড দেখতে পাবো। এবং এখানে যে পাতা পাবো, সেই পাতায় পাবো হচ্ছে সমান্তরাল শিরাবিন্যাস। এবং সমান্তরাল শিরাবিন্যাস কাদের বৈশিষ্ট্য, একবীজপত্রীর বৈশিষ্ট্য। তার মানে এখানে সমান্তরাল শিরাবিন্যাস পাচ্ছি। সমান্তরাল শিরাবিন্যাসের সাথে এর পাতার কিছু স্পেশাল বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে এখানে থাকবে হচ্ছে লিফ শীত। লিফ শীত কি, লিফ শীতটা আমি যদি আঁকি, দেখা যাবে যেটা হচ্ছে ধান গাছ, এইখান থেকে পাতার একটা অংশ ধানের কাণ্ডটাকে ঘিরে রেখেছে, কভার করে রাখছে, এবং এইটা হচ্ছে অ্যাকচুয়াল পাতাটা। এই যে এক্সট্রা অংশটা, এই অংশটা হচ্ছে লিফ শীত, আর এটা হচ্ছে অ্যাকচুয়াল পত্র ফলক। এবং আরো একটা কথা দেখবে বইয়ের মধ্যে বলা আছে যে লিগিউল। লিগিউলটা কি, লিগিউল হচ্ছে এইটা যদি হয় পত্র ফলক আর এইটুক যদি হয় লিফ শীত, তাহলে এই দুইটার সংযোগ স্থলে এই জায়গাটায় একটা পাতলা আবরণ দেখতে পাই। পাতলা যে আবরণটা দেখতে পাই, এটা নাম হচ্ছে লিগিউল। আচ্ছা, এটা গেল পাতা, কাণ্ড, মূল, এই সকল জিনিস নিয়ে ধানের ক্ষেত্রে আলোচনা। এখন ধানের মধ্যে যে ধানটা হয় সেটা আসলে কোথায় হয়, ব্রেসিমোস পড়ানোর সময় বলেছিলাম স্পাইকলেট নামে একটা জিনিস আছে। স্পাইকলেট হচ্ছে ছোট আকারের স্পাইক, এবং এটা আমরা ধানের মধ্যে দেখব। ধানের মধ্যে যে মঞ্জরি দণ্ডটা রয়েছে তার মধ্যে আমরা দেখব ছোট ছোট স্পাইকলেট সাজানো, যেটা হচ্ছে অ্যাকচুয়াল ধান তৈরি করছে। এবং যখন ধানটা তৈরি হয়নি তার আগে জিনিসটা আসলে একটা ফুল হিসেবে রয়েছে। এই যে ফুল হিসেবে রয়েছে এটাকে আমরা বলি হচ্ছে পুষ্পিকা। এবং এই পুষ্পিকাটা দেখতে কিরকম সেটা আমরা এখন একটু ছবি এঁকে দেখব। জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে একটা অংশ থাকবে, আমরা যদি একটা ধান দেখি, কখনো ধানের ছবিটা আমি যদি আঁকি, দেখতে পাবো যে ধানের গোড়ায় এখানে এবং এখানে দুইটা এক্সট্রা অংশ আছে। এই দুইটা হচ্ছে শূন্য গ্লুম, এইটা হচ্ছে শূন্য গ্লুম, এইটা হচ্ছে একটা শূন্য গ্লুম। এরপরে যে একটা অংশ দেখবো, এটা হচ্ছে আমার ধানের এই অংশটা, এই জিনিসটা হচ্ছে এইটা, এইটার নাম হচ্ছে লেমা। এটার পরে আরো একটা আবরণ দেখবো, এটা হচ্ছে, এটার নাম হচ্ছে প্যালিয়া। আচ্ছা, এখন দেখো এই লেমা এবং প্যালিয়াটা কি, তুমি যদি একটা ধান হাতে নাও তাহলে ধানের মধ্যে যে ব্রাউন পোর্শনটা দেখতে পাই, দুটো পোর্শন যেটাকে আমি টেনে ছিটতে পারি, সেটার একটা হচ্ছে লেমা, একটা হচ্ছে প্যালিয়া। এখন লেমা কোনটা, প্যালিয়া কোনটা? লেমা হচ্ছে যে অংশটা বড় 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 থাকবে, প্যালিয়া হচ্ছে ছোট, এবং লেমাটার একটা অংশ প্যালিয়াকে এভাবে ঢেকে রাখবে। লেমা আকারে বড়, প্যালিয়াটা আকারে ছোট। প্রথমে থাকছে শূন্য গ্লুম, দুটো শূন্য গ্লুম। শূন্য বলছি কেন, এই অংশ দুইটার পরে আমি গর্ভাশয় পাচ্ছি না, কিন্তু প্যালিয়ার পর পর আমি গর্ভাশয় পাবো, এবং প্যালিয়ার লেমা মিলে একটা মাঝখানে ফাঁপা জায়গা তৈরি করলো। এই ফাঁপা জায়গার ভেতরে গর্ভাশয় রয়েছে, এই জন্য এই দুইটাকে আমরা সপুষ্পক গ্লুম বলি, কারণ এর ভেতরে গর্ভাশয়টা রয়েছে। এখন দেখো এই যে দণ্ডটা দেখছি, আমার এই দুইটা হচ্ছে অনেকটা যেই উপমঞ্জরি, মঞ্জরি, সেই মঞ্জরি পত্র, এই দুইটা জিনিসের মতো কাজ করে। মনে করো এটা হচ্ছে মঞ্জরি পত্র, এটা হচ্ছে উপমঞ্জরি পত্র। তার মানে এই দুইটার পরে আমার কি আসার কথা ছিল, বৃতি আসার কথা এবং দল আসার কথা, বা ফুল আসার কথা, ফুলের পাপড়ি আসার কথা। এইখানে বৃতি এবং ফুলের পাপড়িকে আলাদা করা যাচ্ছে না, আলাদা করে কোনো অংশ নেই। এখানে যেটা আছে সেটা হচ্ছে পুষ্পপুট। পুষ্পপুটটা কি, পুষ্পপুট হচ্ছে যখন আমরা বৃতি এবং দলকে আলাদা করতে পারি না, দুটা একসাথে হয়ে যাচ্ছে, একই রকম দেখতে হয়ে যাচ্ছে, তখন সেটাকে আমরা বলি পুষ্পপুট বা পেরিয়ান্থ। এইখানে আমরা দুটা পুষ্পপুট দেখতে পাই। পুষ্পপুটের পরে আমার বৃতি দলের জায়গায় পেলাম পুষ্পপুট, আমার বাকি রয়েছে কি স্ত্রীস্তবক এবং পুংস্তবক। আমরা এক্ষেত্রে দেখতে পাবো
যে একদম মাথায় আছে হচ্ছে গর্ভাশয়টা এবং নিচ থেকে তৈরি হচ্ছে পুং স্তবক, যেটা এই তিনটা হচ্ছে পুং দণ্ড, এই পাশে তিনটা পুং দণ্ড, প্যালিয়ার প্রকোষ্ঠে তিনটা, লেমার প্রকোষ্ঠে তিনটা, এবং গর্ভাশয় যেটা, এই গর্ভাশয়ের মাথায় হচ্ছে তার যে গর্ভমুণ্ড সেটা, এবং গর্ভমুণ্ডটা দেখো আমি এঁকেছি হচ্ছে এভাবে, এটাকে বলা হয় হচ্ছে পালকের মতো বা ফেদারি টাইপ বলা হয়। এটা খুবই পাতলা ধরনের হয় এবং অনেক ছড়ানো থাকে, যাতে করে এখান থেকে যে পরাগরেণুটা পড়বে ইজিলি এই জায়গাটায় পড়তে পারে। এবং এটার ভেতরে যে ডিম্বক থাকবে, ডিম্বকটা হবে মূলীয় বা বেজাল ধরনের, তার মানে এইখানে ডিম্বকটা থাকবে, এই জায়গাটায় হচ্ছে ডিম্বকটা থাকবে। এই যে পুরো গঠনটা আঁকলাম আমি, এই পুরো গঠনটাই হচ্ছে একটা স্পাইকলেটের ডায়াগ্রাম বা স্পাইকলেটের গঠন। আচ্ছা, এখন আসি যে আমাদের একটা ধান গাছের মধ্যে বা যে কোনো উদ্ভিদের মধ্যে আরো দুইটা জিনিস লাগে উদ্ভিদটা সম্পর্কে বুঝতে, উদ্ভিদের ফুলটা সম্পর্কে বুঝতে। একটা হচ্ছে পুষ্প সংকেত, আরটা হচ্ছে পুষ্প প্রতীক। পুষ্প সংকেত লেখার জন্য আমার কি করতে হবে, ফুলের মধ্যে কি কি আছে সেটা আমি সিরিয়ালি লিখবো। সিরিয়াল মেনটেন করার সময় আমার কি কি আসতে পারে, একটা আসতে পারে হচ্ছে মঞ্জুরি পত্র, তারপরে উপমঞ্জুরি পত্র আসতে পারে, বৃতি আসতে পারে, উপবৃতি আসতে পারে, তারপরে আসবে হচ্ছে দলমণ্ডল বা ফুলের পাপড়ি কয়টা আছে সেই সংখ্যাটা আমার লিখতে হবে, তারপরে লিখতে হবে পুংস্তবক কয়টা, স্ত্রীস্তবক কয়টা। দেখো আমি ফুলের বাহির থেকে নামগুলো কিন্তু বলে গিয়েছে, আমি কিন্তু মুখস্থ করে বলিনি, আমি চিন্তা করেছি যে কোন অংশটা পর কোন অংশটা, আমি ফুলটাকে যদি ছিটতে থাকি আস্তে আস্তে তাহলে কোন অংশের পরে কোন অংশটা আমি পাবো। সংকেতের মধ্যে আরো জিনিস লিখতে হবে, ফুলটা কি উভলিঙ্গ কিনা, এই ফুলে দেখো পুংস্তবক স্ত্রীস্তবক একসাথে রয়েছে, তার মানে এটা হচ্ছে আমার উভলিঙ্গ ধরনের ফুল। তারপরে ফুলটা প্রতিসম, মানে কি ধরনের প্রতিসম, এক প্রতিসম নাকি বহু প্রতিসম, মানে এটাকে আমি কাটলে কয়টা অক্ষ বরাবর কাটতে পারছি এই জিনিসটাও আমার কাউন্ট করা প্রয়োজন। তারপরে আমার পুং কেশরের সংখ্যা কত, অল্প না অনেক বেশি, এই সংখ্যাগুলো আমার জানতে হবে, এই পুষ্প সংকেতে কিন্তু সেটা লিখতে হবে। এখন যদি ধানের পুষ্প সংকেত আমি লিখি কি কি পাবো, এখানে পাবো হচ্ছে এইটাকে আমি বলেছি মঞ্জরি পত্রের মতো, তার মানে আমি ম প লিখবো, মঞ্জরি পত্রকে লেখা হয় ম প দিয়ে। তারপরে এটা হচ্ছে উপ মঞ্জরি পত্র, ও ম প লিখলাম। তারপরে দেখো এইখানে যে ফুলটা রয়েছে এইটা হচ্ছে আমাদের এক প্রতিসম ফুল, তার মানে এটাকে আমি একটা পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিতে পারি। তারপরে এটা হচ্ছে উভলিঙ্গ ধরনের, আমি দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছো এটার মধ্যে হচ্ছে উভলিঙ্গ ধরনের যে চিহ্ন সেটা হচ্ছে এইটা দিয়ে বোঝাচ্ছে স্ত্রী, এটা দিয়ে বোঝাচ্ছে হচ্ছে পুরুষ, তার মানে এটা উভলিঙ্গ ধরনের ফুল। এবং এখানে আর কি কি থাকবে, আর কি কি জিনিস লিখবো, পুষ্পপুট বা পেরিয়েন্থ ছিল, পেরিয়েন্থটা লিখবো হচ্ছে পু দিয়ে, এবং দেখো দুইটা পুষ্পপুট রয়েছে তাহলে এখানে লিখবো দুই, এবং এখানে যে পুং স্তবক রয়েছে পুং স্তবকটা দেখো দুইটা ভাগে ভাগ করা, তাহলে লিখবো পুং 3 যোগ 3। তারপর তাদের যে গর্ভাশয়, গর্ভাশয় নিয়ে আমি কি লিখবো বলতো, গর্ভাশয় এখানে দেখতে পাচ্ছি একটা, এবং গর্ভাশয়ের নিচে নিচ থেকে হচ্ছে বাকি সবকিছু, এই কারণে এর নিচে একটা দাগ দিব, গর্ভাশয়টা হচ্ছে সুপেরিয়র ধরনের, অধিগর্ভ ধরনের। আচ্ছা, সো আশা করি পুষ্প সংকেত যেটা সেটা কিভাবে লিখতে হয় তোমরা সেটা ইজিলি বুঝতে পেরেছো। আচ্ছা, অনেকে কমেন্ট করেছো, অনেকে এক্সাম্পল চাচ্ছ, কিসের এক্সাম্পল চাচ্ছ সেটা আমি ঠিক ধরতে পারছি না, আমাকে একটু ভালোভাবে যদি কমেন্ট করে বলো সেটা হলে ভালো হয়, আমি ধরতে পারছি না তোমরা কিসের এক্সাম্পল আসলে চাচ্ছ। আচ্ছা, এখন আসি যেই বৈশিষ্ট্যগুলো বললাম সেটা একটা একবীজপত্রী উদ্ভিদের পৈসি গোত্রের বৈশিষ্ট্য, এবং এটা হচ্ছে একটা ধানের পুষ্প সংকেত। এখন দেখো আমরা যদি একটা দ্বিবীজপত্রী উদ্ভিদে চলে যাই, একটা জবা ফুলের নিয়ে যদি আমরা কথা বলি তাহলে কিরকম হবে জিনিসটা। জবা ফুলের ক্ষেত্রে যে ফ্যামিলিটা রয়েছে সেটা হচ্ছে মালভেসি ফ্যামিলি,
মালভেসি ফ্যামিলি। এই ফ্যামিলির বৈশিষ্ট্যগুলো আমরা এখন একটু জানবো। মালভেসি ফ্যামিলির মধ্যে আমরা জবা ফুল পাই, তারপরে ঢ্যাঁড়স আমরা খেয়ে থাকি, ঢ্যাঁড়সও মালভেসি ফ্যামিলির মধ্যে অন্তর্ভুক্ত। এখন জবা ফুলের বৈশিষ্ট্য, জবা ফুলের গাছের বৈশিষ্ট্য কি? মূল হবে হচ্ছে প্রধান মূল, এখানে গুচ্ছ মূল পাবো না। তারপরে কি, এটার যে পাতাটা, সেই পাতাটার মধ্যে আমরা কি দেখবো? জালিকা শিরা বিন্যাস দেখবো। এবং পাতাটার চারপাশে কি দেখতে পাবো? কিনারাটা খাঁজ কাটা দেখতে পাবো। ফুলটার মধ্যে যে পাপড়ি পাবো সেগুলো একটু পিচ্ছিল হবে, এটাকে আমরা বলি মিউসিলেস ধরনের, মিউসিলেস পদার্থে পূর্ণ। তারপরে তার যে কাণ্ডটা সেটা কেমন হবে? শক্ত ধরনের হবে এবং পুরো গাছটা হবে গুল্ম ধরনের। ধান গাছে কি পেয়েছিলাম? ফাঁপা কাণ্ড। এবং ধান গাছটা আসলে কি ধরনের? ধান গাছটা কিন্তু গুল্ম ধরনের না, এটা বিরুদ্ধ ধরনের। আচ্ছা, তো এগুলো হচ্ছে মেইন ধরন, মেইন যে বৈশিষ্ট্য সেটা। তারপরে এটার যে পুষ্প মঞ্জরিটা, সেই মঞ্জরিটা কিরকম? এটা হচ্ছে সাইমোস ধরনের, কারণ একটা বোটা থেকে একটা ফুল পাই, একটা জবা ফুল পাই। এখন যদি জবা ফুলের ক্ষেত্রে, জবা ফুলের পুষ্প সংকেত যদি আমি লিখি, তাহলে আমার আসলে কি কি লিখতে হবে? প্রথমেই আমি কি চিন্তা করব? এখানে মঞ্জরি পত্র, উপমঞ্জরি পত্র আছে কিনা? জবা ফুলের নাই। তারপরে আমি কি চিন্তা করব? এটা এক প্রতিসম না বহু প্রতিসম? জবা ফুল বহু প্রতিসম। আমি চিহ্ন দিব এখন হচ্ছে এইরকম, এই চিহ্ন হচ্ছে বহু প্রতিসমের। তারপর জবা ফুলটা আমার একলিঙ্গ না উভলিঙ্গ? জবা ফুল উভলিঙ্গ ধরনের হয়, একই ফুলের মধ্যে স্ত্রীস্তবক পুংস্তবক দুটাই পাই। তার মানে আমি এই চিহ্নটা হচ্ছে স্ত্রীস্তবকের জন্য, আর এই অংশটা হচ্ছে পুংস্তবকের জন্য। সো দুইটা একসাথে হচ্ছে আমার উভলিঙ্গ বুঝাচ্ছে। তারপরে আমি এই ফুলটার মধ্যে উপবৃতি দেখি, বৃত্তিও দেখি, উপবৃত্তিও দেখি। প্রথমে আমরা লিখবো হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তিকে লেখা হয় হচ্ছে উ বৃ, এভাবে। উপবৃত্তি পাবো হচ্ছে 5টা। তারপরে হচ্ছে বৃত্তি, বৃত্তি 5টা। কিন্তু এই 5-এর পাশে মানে দুই পাশে আমরা ব্র্যাকেট দিব। কেন? বৃত্তিটা সংযুক্ত ধরনের, বৃত্তিগুলো একটা আরেকটার সাথে এভাবে অ্যাটাচড হয়ে থাকে, যুক্ত হয়ে থাকে। তারপরে এখানে পাবো হচ্ছে 5টা পাপড়ি, দল দিয়ে পাপড়ির হিসাবটা লিখবো, দ দিয়ে, দল থেকে দল। এবং সেখানে পাপড়ি আছে হচ্ছে 5টা এবং সংযুক্ত অবস্থায় নেই, পাকানো বা টুইস্টেড অবস্থায় থাকে। এবং এই কারণে যেহেতু এটা সংযুক্ত না, এই জন্য আমরা ব্র্যাকেটটা এখানে দিচ্ছি না। এরপরে আসি পুংস্তবক। পুংস্তবক অনেকগুলো থাকবে এবং সংযুক্ত থাকবে। অনেক যখন সংখ্যা বুঝায় তখন এই চিহ্নটা ব্যবহার করা হয়। সো আমরা এখানে এরকম একটা চিহ্ন দিব এবং ব্র্যাকেট দিব, যেহেতু এগুলো সব একসাথে সংযুক্ত। এবং তার গর্ভাশয়ের জন্য লিখবো গ, এবং তার গর্ভপত্রের সংখ্যা হচ্ছে 5টা। মাথার মধ্যে দেখবো 5টা গর্ভমুণ্ড দেখা যাচ্ছে। তার মানে এই যে 5টা লিখলাম, এই 5টা গর্ভপত্র কিন্তু সংযুক্ত থাকে। সো দুই পাশে দিব ব্র্যাকেট। এবং গর্ভাশয়ের নিচে সবকিছু থাকবে, এই জন্য আমি দাগ দিব এখানে নিচে, কারণ আমার ওভারিটা কি ধরনের? সুপেরিয়র ধরনের। এবং আরো একটা দাগ আছে যেটা দিতে হবে, দল আর পুংস্তবকের মাথার উপর একটা দাগ দিব। কেন? কারণ জবা ফুলের ক্ষেত্রে পুংস্তবক গুলো করে কি, একসাথে মিলে একটা নলের মতো অংশ তৈরি করে ফেলে এবং সেই নলটা যুক্ত থাকে হচ্ছে দলের সাথে। দলটা যেখানে, মনে করো এটা হচ্ছে পাপড়িটা, এই নিচের দিকে গোড়ার দিকে এই জায়গাটায় পুংদণ্ডগুলো যুক্ত থাকবে, দলের সাথে সে অ্যাটাচড। এই জন্য আমরা এই দাগটা দিয়ে দুইটা ভিন্ন জিনিস যে একসাথে যুক্ত সেটা বুঝাচ্ছি। এইটা হচ্ছে জবা ফুলের ক্ষেত্রে পুষ্প সংকেত। পুষ্প সংকেত কেন পড়া লাগবে? এমসিকিউতে আসে, কোয়েশ্চেনে আসে, অ্যাডমিশন টেস্টে আসে, সব জায়গাতেই পুষ্প সংকেতটা অনেক বেশি পরিমাণে আসে। আচ্ছা, আমি একটু কমেন্ট সেকশনে চলে যাই। আমি দেখতে পাচ্ছি অনেকে মেনশন করছো এখনো। আচ্ছা, যারা তোমরা দেখছো তারা চাইলে ক্লাসটি শেয়ার করে দিতে পারো। আচ্ছা, এরপরে আসি। ডিএস দুর্জয় লিখেছে বৃত্তি, সেপাল, দল, পেটাল, পুষ্পপুট, তেপাল। আচ্ছা, ও যেটা বলতে চাচ্ছে যে বৃত্তির প্রত্যেকটা অংশকে, সিঙ্গেল অংশটাকে, বৃত্তাংশ যেটা, সেটাকে বলা হয় সেপাল। অনেকগুলো সেপাল মিলে একটা বৃত্তি তৈরি করে।
আর অনেকগুলো পেটাল মানে পাপড়ি, অনেকগুলো পাপড়ি মিলে দল তৈরি করছে, দল মণ্ডল তৈরি করছে। আর হচ্ছে টেপাল, টেপাল হচ্ছে পুষ্পপুটের একটা একক, অনেকগুলো টেপাল মিলে পুষ্পপুট বা পেরিয়েন্ট তৈরি করে। তো এতক্ষণ আমরা যা পড়লাম তার মধ্যে আমরা পুষ্প সংকেত পর্যন্ত কিন্তু জেনে গিয়েছি। এখন আমাদের একটা ছোট্ট জিনিস বাকি আছে, সেটা হচ্ছে পুষ্প প্রতীক। পুষ্প প্রতীকটাতে যদি যাই, পুষ্প প্রতীকের ক্ষেত্রে যে জিনিসটা মনে রাখতে হবে, এটাই মেইনলি আমি বলতে চাচ্ছি, বাকি জিনিসগুলো তোমরা নিজেরাই বুঝতে পারবে, সেটা হচ্ছে মাতৃ অক্ষ। মাতৃ অক্ষ, মাতৃ অক্ষ জিনিসটা কি, এটা হচ্ছে আমার মেইন প্রশ্ন। তার আগে আমি একটা কোয়েশ্চেন করতে চাই, যে তোমরা যারা দেখছো তারা কি আমাকে বলতে পারবে যে জবা ফুলের ক্ষেত্রে যে অমরা বিন্যাস বা প্লাসেন্টেশন সেটা কি ধরনের? আমি কিন্তু পয়েসির ক্ষেত্রে বলেছি যে সেটা বেজাল বা মূলীয়, কিন্তু জবা ফুলের ক্ষেত্রে সেটা কি ধরনের, সেই প্রশ্নটা তোমাদের কাছে আমার রইল। আমাকে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও যে জবার অমরা বিন্যাস বা প্লাসেন্টেশনটা কি ধরনের হবে। আচ্ছা, এখন আসি মাতৃ অক্ষটা কি। মাতৃ অক্ষ হচ্ছে আমাদের, মনে করো এটা হচ্ছে শাখা, এই শাখার এখান থেকে বৃন্ত বের হলো এবং এখানে আমার ফুলটা, এই ফুলের এই অংশটা এই শাখাটার কাছে, এই অংশটা দূরের দিকে, এভাবে যদি চিন্তা করি, এই অংশটা কাছে, এই অংশটা দূরে। এই কাছে এবং দূরে দিয়ে আসলে আমরা বুঝতে পারি ফুলটা দেখতে কিরকম। কিছু ফুল আছে দেখবে এরকম দেখায়, কিছু ফুল হয়তো গাছ থেকে এইভাবে ঝুলে আছে, দুই ধরনেরই হতে পারে। এখন মাতৃ অক্ষটা দিয়ে আমরা কিভাবে বুঝি? যখনই আমরা একটা মাতৃ অক্ষ দিয়ে পুষ্পের যে প্রতীকটা আঁকবো, তখন আমরা বুঝতে পারবো যে ফুলের কোন পাপড়িটা এবং কোন বৃতিটা বা কোন অংশটা এই যে গাছের যে কাণ্ডটা বা শাখাটা, সেই শাখার দিকে আছে, কোন দিকে শাখাটা আছে। ফুলের বড় পাপড়িটা কি শাখাটার দিকে নাকি ছোট পাপড়িটা শাখার দিকে, এই জিনিসটা আমরা ইজিলি বুঝতে পারবো। এখন দেখো এই যে মাতৃ অক্ষ জিনিসটা, মাতৃ অক্ষটা যখন আঁকে, মাতৃ অক্ষের মধ্যে গোল চিহ্ন দেয়, চিহ্ন দিয়ে করে কি, যদি আমি ধান গাছের ক্ষেত্রে যে স্পাইকলেটটা রয়েছে, সেই স্পাইকলেটটার যদি আমি পুষ্প প্রতীক আঁকতে যাই, তাহলে মাতৃ অক্ষের সাথে ঠিক সাথে আমি আঁকবো হচ্ছে প্যালিয়া, কারণ লেমা অংশটা মাতৃ অক্ষ থেকে দূরে। এটা যদি মাতৃ অক্ষ হয়, লেমা থাকবে এভাবে, প্যালিয়া থাকবে এই উপর দিক থেকে, তার মানে প্যালিয়া কি মাতৃ অক্ষের কাছে। তো আমি আঁকার সময় কি করব, প্যালিয়াটাকে আগে আঁকবো এবং এইটা হবে হচ্ছে আমার লেমা। এখন এই পুষ্প প্রতীকগুলার একদম কেন্দ্রে কি থাকে? একদম কেন্দ্রে থাকবে হচ্ছে আমরা যে প্লাসেন্টেশন গুলো দেখেছি, সেই প্লাসেন্টেশন গুলো। এই জন্য আমি জিনিসটা এঁকে দেখিয়েছিলাম, কারণ তোমার পুষ্প প্রতীকে কিন্তু প্লাসেন্টেশনটা আঁকতে হবে। এখন যদি আমি ধানের ক্ষেত্রে প্লাসেন্টেশনটা চিন্তা করি, ধানের ক্ষেত্রে কি বলেছি, মূলীয়, তার মানে এই জায়গাটায় মাঝখানে আমি একটা গোল দিব, কারণ হচ্ছে আমার জিনিসটা মেইনলি থাকবে হচ্ছে এই ধরনের। আমি এখান দিয়ে যদি কাটি তাহলে উপর থেকে এরকম দেখতে পাবো। সো এটা হচ্ছে আমার মূলীয় ধরনের প্লাসেন্টেশন। মাঝখানে থাকবে প্লাসেন্টেশন, তারপর চারপাশ দিয়ে থাকবে হচ্ছে তার যে পুংস্তবকের অংশগুলো, তার যে পরাগধানীটা, সেই পরাগধানীটা আঁকবো। সো এখানে আমি পরাগধানী আঁকবো। আচ্ছা, যদি জবা ফুলের ক্ষেত্রে চিন্তা করি, পরাগধানী থেকে একটা দাগ দিয়ে এই মাঝখানে যুক্ত করে দিব। প্রশ্ন হচ্ছে কেন? কারণ হচ্ছে জবা ফুলের ক্ষেত্রে পরাগধানীর পরে যে পুংদণ্ডগুলো থাকে, পুংদণ্ডগুলো একসাথে মিলে একটা আবরণ তৈরি করে, আবরণটা গর্ভদণ্ডের চারপাশ দিয়ে ঘিরে থাকে। সো জিনিসটাকে কাটলে আমি দেখতে পাবো যে গর্ভদণ্ডের পর থেকে একটা লম্বা দণ্ড দিয়ে পরাগধানীগুলো যুক্ত। কিন্তু ধানের ক্ষেত্রে আমি এই দণ্ডটা আঁকবো না, কারণ গর্ভদণ্ডের সাথে কিন্তু জিনিসটা যুক্ত নেই, আলাদাভাবে আছে। আচ্ছা, এইগুলো হচ্ছে পরাগধানীর অংশগুলো আঁকলাম। তার বাহির দিয়ে আঁকবো কি? তার বাহির দিয়ে আঁকবো হচ্ছে ফুলের যে পাপড়ি, সেই পাপড়িটা আঁকবো। পাপড়িটা টুইস্টেড নাকি কুইন্টানশিয়াল নাকি ইমব্রিকেট, সেভাবে আঁকবো। তারপরে কি আঁকবো? বৃতি আঁকবো। বৃতির পরে কি আঁকবো? উপবৃতি আঁকবো। তার মানে আমার ভেতর থেকে যদি আমি বাহিরের দিকে যাই, ফার্স্টে আমার স্ত্রীস্তবকের অংশ,
যে প্লাসেন্টেশনটা আঁকলাম, তারপরে আমার পুংস্তবকের অংশ আঁকলাম, তারপরে ফুলের দলমণ্ডলের অংশ আঁকলাম, বৃত্তি আঁকলাম, উপবৃত্তি আঁকলাম, যদি মঞ্জরি পত্র থাকে সেই অংশগুলো একদম বাহিরের দিকে তখন আঁকতে হবে। এটা হচ্ছে পুষ্প প্রতীক। সো অনেকে অ্যান্সার দিয়ে ফেলেছে আমি দেখতে পাচ্ছি। জাহিদুল ইসলাম শুভ বলেছে অক্ষীয়, তানভীর হোসেন বলেছে অক্ষীয়, ইজাজ আহমেদ, আয়েশা আক্তার, মরিয়ম ইসলাম, ডোরেমন, নিবিড়, শান্ত মিত্র, বিন শাহরিয়ার, তারপর ফারিয়া জান্নাত ঐশী, জাওয়াদমি, ডিএস দুর্জয় সবাই বলেছে অক্ষীয়। অনেকে অ্যান্সার দিয়ে দিয়েছে, সবার উত্তর একদম সঠিক হয়েছে। আয়েশা আক্তার বলেছে উভলিঙ্গ ফুলের পরাগায়ন কিভাবে হয়? উভলিঙ্গ ফুলের যে পরাগায়নটা, সেই পরাগায়নটা তার নিজের বডির ভেতরেই হবে, তার কোনো কিছুর হেল্প লাগবে না। যখন সে ম্যাচিউরড হবে তখন পরাগরেণুটা ফেটে যখন পড়বে, কাছেই সে পাবে হচ্ছে গর্ভমুণ্ড, এবং গর্ভমুণ্ডের মধ্যে পরাগায়নটা হয়ে যাবে, নিজে নিজেই পরাগায়নটা তার হয়ে যাবে, কারো হেল্প লাগবে না, পরাগায়ন এখানে কিন্তু হবে না। আচ্ছা, তো আশা করি অ্যান্সারটা পেয়েছো। আচ্ছা, আর কেউ কোনো প্রশ্ন করেছে কিনা আমি একটু চেক করে নিচ্ছি, তারপরে আজকের ক্লাসটি শেষ হয়ে যাবে। আচ্ছা, এখন আসি হচ্ছে, এতক্ষণ তো ফুল নিয়ে কথা বললাম, পুষ্প প্রতীক নিয়ে বললাম, এবং বললাম হচ্ছে পুষ্প সংকেত। এখন এই উদ্ভিদগুলোর ফলটা কিরকম হবে? ধানের ক্ষেত্রে ফল কেমন, আর মালবেসের ক্ষেত্রে ফলটা কিরকম? পয়সের ক্ষেত্রে আমরা ফলটা পাবো হচ্ছে, ধানটা যেই অংশটা আমরা দেখতে পাই এটা হচ্ছে ফল, এবং ধানের যে ফলের টাইপটা, এই টাইপটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে ক্যারি, এটাকে বলে হচ্ছে ক্যারিওপসিস, ক্যারিওপসিস ধরনের। ক্যারিওপসিস ধরনের ক্ষেত্রে কি হয়, আমরা যদি একটু ধানের কথা চিন্তা করি, ধানটা কি হয়, বীজের যে ত্বকটা সেই জিনিসটা কিন্তু অনেক শুষ্ক, উপরের যে আবরণটা এটা হচ্ছে শুষ্ক, তার মানে হচ্ছে তার ফল ত্বকটা এবং তার যে অ্যাকচুয়াল বীজটা, ভেতরের যে বীজটা, এই দুইটা জিনিস একসাথে যুক্ত হয়ে যাচ্ছে, আমরা কিন্তু টান দিয়ে খুলতে গেলে ইজিলি খুলছে না। এটাকে আমরা বলে থাকি হচ্ছে যে ফলত্বক বীজত্বক একসাথে যুক্ত হয়ে যায়, এবং ফলের মধ্যে একটাই মাত্র বীজ থাকবে, একটাই মাত্র ভ্রূণ সেটার ভেতরে থাকবে, এবং এটা শস্যল হবে, এন্ডোস্পার্ম থাকবে। আর মালবেসের ক্ষেত্রে যদি যাই, মালবেসের ক্ষেত্রে ফল হচ্ছে ক্যাপসিউল, বেরি অথবা সাইজোকার্প। ক্যাপসিউলটা কি? ঢ্যাঁড়স দেখেছি আমরা, ঢ্যাঁড়সটাকে আমরা যদি কাটি তাহলে কি পাবো? অনেকগুলো প্রকোষ্ঠ পাবো না? যখন ঢ্যাঁড়স অনেক পেকে যায় তখন প্রত্যেকটা এই জিনিসটা ফেটে যেতে পারে, প্রত্যেকটা পুরো ফলটা কয়েকটা প্রকোষ্ঠে ফেটে যেতে পারে, শুকনো হয়ে পুরো জিনিসটা ফেটে যাচ্ছে। তো এইটা হচ্ছে আমাদের ক্যাপসিউল ধরনের ফলের বৈশিষ্ট্য। আবার বেরি ধরনেরও হতে পারে, বেরি জিনিসটা এর আগেই বলেছি, রসালো হবে, মধ্যতক অন্ততক একসাথে মিক্সড হয়ে যাবে। আর হচ্ছে সাইজোকার্প। সাইজোকার্প জিনিসটা কি, আমরা ধনিয়া দেখেছি, ধনিয়া জিনিসটা কিরকম হয়, এরকম ধরনের একটা জিনিস দেখতে পাই, এবং এটা কিন্তু ইজিলি ফাটে না এবং শুকনো ধরনের হয়। আমি যদি অনেক জোরে চাপ দিয়ে ভাঙি তাহলে এটার ভেতরে কয়েকটা প্রকোষ্ঠ দেখতে পাবো, তার মানে হচ্ছে কয়েকটা প্রকোষ্ঠ বিশিষ্ট হবে এবং একদম শুকনো ধরনের হবে। এটা হচ্ছে সাইজোকার্প, এবং এটা ইজিলি ফাটবে না। কিন্তু ঢ্যাঁড়সের ক্ষেত্রে কিন্তু জিনিসটা শুকিয়ে গেলে, যখন ম্যাচিউর হয়ে যাবে তখন ফেটে যাবে। তো এটা ছিল আজকের ক্লাস। আজকের ক্লাসটা একটু বেশ অনেকক্ষণ ধরে নেওয়া কোয়েশ্চেন ছিল, তাদের কোয়েশ্চেনের অ্যান্সার গুলো দেওয়া হয়ে গিয়েছে, দিতে পেরেছি, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করেছি। তো পরবর্তীতে কি ক্লাস নেওয়া হবে সেটা তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।